ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। কয়েক জোড়া চোখ নিবন্ধ সামনের রমণীর মুখপানে। তাকে নিশ্চুপ নিশ্চল চেয়ে থাকতে দেখে এই নীরবতা ভেঙে চিৎকার করে উঠল সুদর্শন পুরুষ। তুই কবুল বলবি? তোর দাদি কবুল বলবে। তাহলে আমার দাদিকেই বিয়ে করে নিন না। ন্যান্সির তেরা কথায় ক্ষিপ্ত হলো আফ্রিদ আহসান। সহসা বসা থেকে উঠে এসে গলা চেপে ধরল ন্যান্সির। রুষ্ট কণ্ঠে তেজ দেখিয়ে বলে ওঠে, বলবি না তুই কবুল? বলবি কি না? নিশ্চিত নীরবতা ভেদ করে উঠল কাশির শব্দ। গলায় বলিষ্ঠ হাত চাপ পড়তে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ন্যান্সির। ছটফট করছে সে, শরীর জুড়ে আতঙ্কের কম্পন, চোখ জোড়া বিস্ফোরিত, যেন কণ্ঠে আটকে থাকা প্রাণটুকু মুক্ত করার চেষ্টা করছে। তার এই কষ্টভরা ছটফটে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে আফ্রিদ আহসানের বুকের জেদি রাগ। কিন্তু নিজের ক্রোধকে সংযত করতে না পারে প্রতিবারে এমনই হয়। চায় না কষ্ট দিতে, তবু দিয়েই ফেলে। তার আঙ্গুলের শক্তির ছাপে যখন ন্যান্সির শ্বাসরুদ্ধ প্রায়, তখন আঁতকে উঠল আশেপাশের সবাই। চেঁচিয়ে উঠল মাইমুনে আহসান, আফ্রিদ কি করছিস তুই? চারিদিকে স্তব্ধ। ন্যান্সি কেসে উঠছে কষ্টে। ঠিক তখনই আফ্রিদের ছোট বোন ফাহমিদা ছুটে এলো, হাতে এক গ্লাস পানি। ভাবি পানি খাও। কিন্তু ন্যান্সি পানি খেলো না, উল্টে ছুঁড়ে ফেলল সেই কাঁচের গ্লাস মেঝেতে। ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল চারিদিকে। গ্লাসের টুকরো সেই শব্দে কেঁপে উঠল চারিদিক। ভুরু কুচকে তাকালো আফ্রিদ। কুত্তার বাচ্চা, এত নাটক করছিস কেন? চুপচাপ কবুল বলে দে, কাহিনী শেষ। কথাটা বলতে খেপে গেল ন্যান্সি। তুই কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা, জানোয়ারের বাচ্চা। এত এত গালি দিয়ে ন্যান্সি দাঁড়ায়নি। ভারী লেহেঙ্গার বাধা উপেক্ষা করে চুরির ঝংকার চোখে ক্রোধের জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। সবাই থ হয়ে দাঁড়িয়ে এলো, যেন এক বজ্রপাতের মুহূর্তে স্তব্ধ হয়েছে পুরো প্যালেস। কারো বোঝার উপায় নেই এই মুহূর্তে কি ঝড় আসবে তার জীবনে। আফ্রিদ ঠায় দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। ফাহমিদা বাইরে যেতে চাইল ন্যান্সিকে নিয়ে আসতে, অথচ তার পূর্বে গর্জে উঠে আফ্রিদ আহসান, কেউ যাবে না, ওর ব্যবস্থা আমি করছি। কথাটা বলে হনহন নিয়ে পা বাড়ালো বাইরের দিকে। গাড়ির চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসলো ন্যান্সি। যেই গাড়ি স্টার্ট দিবে তার আগে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এলো আফ্রিদ। আফ্রিদকে দেখে আত্মা কেঁপে উঠল ন্যান্সির। যান, আমি বিয়ে করব না আপনাকে। কথাটা বলে তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ফেলে দিল আফ্রিদ। নিজের ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল ন্যান্সির ছোটোখাটো দেহের ওপর। গাল চেপে ধরে হিস হিসে বলল, একটু আগে কি বললি? আমি জানোয়ারের বাচ্চা? আমি কুত্তার বাচ্চা? চোখের পাতা কাঁপছে ন্যান্সির, নিতে কষ্ট হচ্ছে তার। বেয়াদব পুরুষ, 100টা গালি দিলেও সমস্যা নেই, অথচ ন্যান্সি একটা গালি দিয়েছে তাতেই দোষ। বারে, আপনি গালি দিতে পারেন তাতে দোষ নাই, আর আমি দিলেই দোষ? মানে আপনার 7 খুন মাপ আর আমার বেলায় ফাঁসি? প্রত্যুত্তরে কিছু বলল না আফ্রিদ। আবারও তাকিয়ে আছে নান্সির দিকে। পিনপতন নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, চুপচাপ ভেতরে যাবি আর ভালো মেয়ের মতো কবুল বলবি। কেঁপে উঠল নান্সি, নাক বোঝা করে বলল, ভালো করে বলেন। ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। আমার জানকি বাচ্চা, চল কবুলটা বলে দে। এবারও নড়ল না ন্যান্সি। পায়ে ধরে ক্ষমা চান, তারপর কবুল বলবো। আফ্রিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে পা দিয়ে ঠেলে গাড়ির গ্লাসের উপর চেপে ধরে আফ্রিদকে বুকের উপর লম্বালম্বিভাবে পা মেলে দিয়ে বলে, ধরুন পা। আফ্রিদ তাকিয়েছে নির্বিশেষে কম্পিত ন্যান্সির দিকে। হাত পা কাঁপছে, তারপরও কতটা সাহস নিয়ে তার বুকের উপর পা রেখেছে। বাঁকা হাসলো আফ্রিদ, পায়ের পাতা ছোট্ট করে চুমু দিয়ে বলল, মাপ চাই যান, এবার অন্তত আয়। এত সহজে যেতে চায় না সে। মাফিয়া কিংকে বিয়ে করা। দেখুন, চলে যান এখান থেকে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর না আপনাকে ভালোবাসি। যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করব? এতক্ষণ চেপে রাখা রাগটা ফেটে বেরিয়ে এলো আফ্রিদের। পা সরিয়ে নান্সিকে চেপে ধরে আফ্রিদ চিবিয়ে চিবিয়ে বলে, সাবুয়ার ভালোবাসা লাগবে না আমার, আমার তোকে চাই।
ভয়ে কাঁপতে থাকা ন্যান্সি আইঠাই করে দেখলো আওড়ালো, দেখুন এখানে আমার দেহ পাবেন কিন্তু মন পাবে না। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আপাতত তোর দেহখানি চাই, মন ধুয়ে কি আমি পানি খাবো? রাখ তোর মন তোর কাছে। কথাটা বলে গলদেশে শক্ত একটা কামড় বসালো আফ্রিদ। অঝরে কেঁদে উঠল ন্যান্সি, ব্যথা পাই আমি। বিয়ে করবি না? যদি কবুল না বলিস তাহলে গাড়ি কাঁপবে। গাড়ি কাঁপবে কথাটা শুনে থমকে গেল ন্যান্সি। মস্তিষ্ক কথাটা ধরতে পারল না। মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো আফ্রিদ। সোজা সাপটা কবুল না বলে গাড়ি কাঁপবে, তাও আবার অন্যভাবে। কথাটার অর্থ বুঝতে পেরে চেঁচিয়ে উঠল ন্যান্সি, করবো বিয়ে। সরুন আপনি। ভাবে সরে গেল আফ্রিদ। নেমে এলো গাড়ি থেকে, ন্যান্সিকে নামতে বলল, স্টপ ইয়োর ড্রামা অ্যান্ড কাম আউট। হাঁসফাঁস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো ন্যান্সি। পিট পিট করে বারবার দেখছে আফ্রিদকে। বেয়াদব পুরুষ তার জীবনটা শেষ করে দিল। গালে হাত দিয়ে বসে আছে মাইমুনে হাসান। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না তিনি। তার ছেলে কিনা সাধারণ একটা মেয়েকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠছেন। এত জোরজবস্তি কেন? সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশান। অপেক্ষা করে চলছে তার বস আসার। মনে মনে বার বলছে, আমি শিওর বস ভাবিকে এতক্ষণ উপরে পাঠিয়ে দিয়েছে। যেখানে বসের রূপবানের নাচে কোমর দুলাইয়া গানটা পছন্দ করে না মেয়েটা, সেখানে আসতো বসকে কিভাবে সহ্য করবে। আহারে, মেয়েটার জন্য বড্ড মায়া হলো উনার। হন নিয়ে ন্যান্সিকে ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো আফ্রিদ। ন্যান্সিকে জীবিত দেখে আকাশ থেকে পড়ল ঈশান। ভেতরে ঢুকে কাজের উদ্দেশ্য বলে, এই কাজী তাড়াতাড়ি বিয়ে পড়ান, ফাস্ট ফাস্ট। কাজী সাহেব অবস্থা বেগতিক। লুঙ্গি ধরে ছটপট এগিয়ে গেল। নিজের খাতা কলম খুলে বসলো। ন্যান্সিকে কি করবে বুঝে উঠতে পারছে না। কাঁদো কাঁদো মুখ করে আফ্রিদকে বলল, আমি এইভাবে বিয়ে করব না। কথাটা রীতিমতো কানে ঝঙ্কার তুলল আফ্রিদের। দাঁতে দাঁত পিষে বলল, আর একবার নাটক করলে বালের বিয়ে পরে করব, আগে বাসর সারবো। নান্সি কাঁপা স্বরে বলল, আমি মেকআপ করব, ব্রাইডাল মেকআপ। একটাই বিয়ে, সাজগোজ না করে আমি বিয়ে করব না। আফ্রিদ ভুরু উঠে বলল, ওকে ফাইন, ফাহমিদা ওরে ব্রাইডাল মেকআপ করা। কথাটা বলে দু পা এগোলো আফ্রিদ। ন্যান্সির কান স্পর্শ করে ফিসফিসে বলল, যত ইচ্ছা ব্রাইডাল মেকআপ কর যান, রাতে সব মেকআপ উঠিয়ে ফেলবো। ন্যান্সি অপেক্ষা করলো না, তাকে নিয়ে ফাহমিদা ডিরেক্ট উপরের রুমে যেতে লাগলো। প্রাসাদের মতো বাড়িটা সবচেয়ে সুন্দর, আর বড় রুমটা হচ্ছে দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রিদ আহসানের। মেকআপ প্রায় শেষের দিকে। আয়নার দিকে তাকিয়েছে ন্যান্সি। ফাহমিদা মিনমিন বলে বলল, ওভাবেই তাড়াতাড়ি করে ফেলো না বিয়ে। আমার ভাইটাকে কেন কষ্ট দিচ্ছ? রাগে ফুঁসছে ন্যান্সি। ওদিকে অপেক্ষা করছে আফ্রিদ, আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। আচমকা উঠে ড্রয়িং রুমে থাকা সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে বলল, কুত্তার বাচ্চা আমাকে খালি ঘোরায়। কথাটা বলে হনহনিয়ে সিঁড়ি বিয়ে উপরে রুমের দিকে গেল আফ্রিদ। ঈশান বিড়বিড় করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুমে যেতে ফাহমিদা বেরিয়ে এলো। নান্সি ভয়ে সেটে গেছে রীতিমতো। চল। আফ্রিদের গর্জন শুনে বুক ধড়ফড় করে উঠে নান্সির। পারে না হাত পা ছড়িয়ে কেঁদে ফেলে, আমি করব না বিয়ে, আমাকে ছেড়ে দিন, আব্বু আম্মু বাঁচাও আমাকে। তার আকুতির কান্না শুনল না আফ্রিদ। বান্দির বাচ্চা, তুই বিয়ে করবি? তোর ঘাড় বিয়ে করবে। নান্সির নরম হাতটা টেনে ধরলো আফ্রিদ। এতগুলো এগুতে লাগলো দরজার দিকে। দরজার কপাট টেনে ধরে ন্যান্সি, যাব না আমি, ছেড়ে দিন। ঘাড় বাঁকালো আফ্রিদ। এগিয়ে এসে পাজাগুলো তুলে নিল ন্যান্সিকে। বিদ্রুপ করে বলল, কোলে উঠবি? আগে বলবি না? এমনিতে তো রাতে কোলে নিতাম। কথাটা শুনে লজ্জায় সিটিয়ে যাচ্ছে ন্যান্সি। ধ্যাত, বালের তিনটা কবুল বলে এত সময় লাগে? বান্দি জানগির বাচ্চা, বল কবুল। দাঁতে দাঁত পিষে আফ্রিদ আহসান। কেঁপে উঠল ন্যান্সি। ঠোঁট উল্টে তাকালো আফ্রিদের মুখের পানে। চোখ পাখি শাসাচ্ছে বেয়াদব পুরুষ। কাঁপা কাঁপা কণ্ঠে উঠে ন্যান্সি, কবুল কবুল কবুল। কবুল শোনা মাত্র ভুবন ভোলানো হাসিটা ওষ্ঠের কোণে দেখা যায় আফ্রিদের। ঘাড় বাঁকায় দুধারে। আফ্রিদ আহসান দ্য গ্রেট মাফিয়া কিং, যার নাম দাম নিতেই কাঁপে মানুষ। তবে কিছু অসংখ্যক মানুষ আছে যারা তাকে চেনে না, জানে না। তাদের মধ্যে এক হলো ন্যান্সি। পুরো নাম ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা
আফ্রিদের প্রাণ যান, যার জন্য সব কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতেও দুবার ভাববে না সে। অথচ এই ভীতু মেয়েটা কিছু বুঝে না, না বুঝে এ উঠতে চায় না। আহা, চল বাসর ঘরে যাই। সহসা উঠে দাঁড়ালো ন্যান্সি। লেহেঙ্গা দুদিকে ধরে হনহনিয়ে দোতলায় যেতে যেতে বলল, জন্মের সময় এই তোকে কেউ মধু খাওয়ায়নি? মুখের ভাষা তো ডাস্টবিনের চেয়েও খারাপ। তেতে উঠল আফ্রিদ, মেজাজ হারাচ্ছে সে। তবে পরক্ষণে ঘাড় ম্যাসাজ করে বলল, তুই খাওয়াবি বলে খাইনি মধু। জানিস তো কোন মধু? নান্সির এক প্রহর অপেক্ষা করলো না এই ঠোঁট কাটা বেয়াদবের সঙ্গে কথা বলতে। নিজের মান সম্মান ক্ষুণ্ণ করতে চায় না মোটেও। ফুলে ফুলে সজ্জিত বিছানায় একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ন্যান্সি। হাত পা থরথরিয়ে কাঁপছে। কিছুক্ষণ আগে ফাহমিদা তাকে বসিয়ে দিয়ে গেছে। তার সাথে যে ঠিক কী হতে চলছে তা বুঝতে বাকি নেই। এক্ষুনি আফ্রিদ এহসান আসবে তাকে চেপে ধরে বলে, বান্দি, তুই তুই আমাকে পাগল করে দিচ্ছিস। মুখ ভার করে আসছে ন্যান্সি। ইস, যদি পালাতে পারতো তাহলে বেঁচে যেত আজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। রুমটা অত্যাধিক বড়, মেপে নেওয়ার মতো নয়। রুম জুড়ে এক্সক্লুসিভ জিনিসপত্র ভরপুর। ন্যান্সি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। এই যে পরনের লালচে লেহেঙ্গাটা আফ্রিদ এহসান জোর করে পরিয়েছে, না পড়লে তা বলে তোকে খেয়ে নেব শালি। বুকের ভেতরে দামামা বাজছে ন্যান্সির। আফ্রিদ কখন আসবে আর ঘন্টা বাজিয়ে দেবে আল্লাহ মালুম। কিন্তু আফ্রিদ, তোমার কি মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি পাগলামি করছো? মামুনি আহসানের কথায় চোয়াল শক্ত হলো আর আফ্রিদের। ক্ষিপ্ত মেজাজে বলে উঠল, মম প্লিজ, আমার এই বিষয়ে অ্যাটলিস্ট তুমি কিছু বলো না। আই লাভ হার। মামুনি আহসান বুঝতে পারে না কি এমন আছে ওই মেয়ের মাঝে যার জন্য সে এত পাগলামি করে। ওকে রিল্যাক্স, তুমি এত প্যানিক করো না, শান্ত কণ্ঠে বললেন মাহমুদা হাসান। আফ্রিদ ঈশানের উদ্দেশ্যে বলে, যা বলছি তা গিয়ে রেডি কর। ওকে বস। ধ্যাত বাল, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তোদের দিয়ে কোনো কাজ হয় না। সরি বস। কথাটা বলে বেরিয়ে গেল ঈশান। ফাহমিদা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিরাপদে ভেঙে মিনমিন বলে উঠল, ভাইয়া, আমি ভাবিকে রুমে নিয়ে আসছি। ন্যান্সি রুমে যেতে কথাটা স্মরণে আসতে চক্ষু যুগল ছোট হয়ে এলো আফ্রিদের। আজ তো তোর বান্দি জানকীর বাচ্চার সাথে বাসর রাত। সে মোটেও মোটেও তা নষ্ট করতে চায় না। নো মিস নো। মাহমুদা হাসান ফাহমিদার উদ্দেশ্যে বলে, ফাহমিদা, গো টু স্লিপ। ফাহমিদা আগের নেয় বলে, ওকে মম। ফাহমিদা আর অপেক্ষা করলো না, চুপচাপ নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আফ্রিদ ধূপধাপ পা ফেলে সিঁড়ি পেয়ে নিজের রুমের দিকে রওনা দিল। মাহমুদা হাসান বড্ড বিরক্ত হলেন এসবে। একজন মহিলা সার্ভেন্ট এগিয়ে এসে বললেন, নতমস্তকে শুধেন, ম্যাম, খাবার দেওয়া আছে। রুষ্ট কণ্ঠে বলে উঠলেন মাহমুদা হাসান, খাবে না কেউ, ফেলে দাও সব কিছু। হর্ন নিয়ে চলে গেলেন মাহমুদা হাসান। দীর্ঘশ্বাস ফেলে মহিলা সার্ভেন্ট, বড়লোকি ব্যাপার স্যাপার তারা কি বুঝবে? যেখানে ছেলে খুন করে লাশের উপর চেয়ারে বসে খাবার খেতে পারে, সেখানে একটা মেয়েকে জোর করে বিয়ে করে তো তাদের বা হাতের খেল। নিজের মস্তিষ্কে এতটা চাপ না নিয়ে নিজের কাজে চলে গেলেন মহিলা। সব খাবারগুলো ফ্রিজে রেখে বাকিটুকু ফেলে দিলেন অনায়াসে। কক্ষে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জমে আছে। হঠাৎ করে সেই নিস্তব্ধতাকে চিরে গম্ভীর কড়কড় শব্দ তুলে দরজাটা খুলে গেল। প্রবেশ করলো আফ্রিদ হাসান। তার আগমনে কেঁপে উঠল ন্যান্সি। রক্ত জমে আসা ঠোঁটের ভিতর, চোখে অদ্ভুত সংখ্যা। চোখে চোখ পড়তেই সময় থমকে দাঁড়ালো। একে অপরের সাথে দৃষ্টি বিনিময় ঘটে। আফ্রিদের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিছানার উপর রাখা ফোনের দিকে। ফুং ফুং একটা ভিডিও চলছে। আফ্রিদ নিরেট কণ্ঠে বলে, কি করছিস তুই পরাণ? ন্যান্সি লম্বা দম নিয়ে বলল, প্র্যাকটিস করছি, একটু পর আপনার সাথে লড়তে হবে না, তাই আমি কুংফু মাস্টার। ঘাড় বাঁকালো আফ্রিদ, বাঁকা হেসে বলল, আমার বালের মাস্টার তুমি। এহেন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল নান্সি। একটা ফাঁকা ঢোক গিলে গলা সাফ করে বলল, কিন্তু বুকের কাঁপুনি থামে নেই, হাতে কাঁপুনি, চোখে জল জমে উঠছে চাইছে, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি। আফ্রিদ দরজাটা ধীরে বন্ধ করে দিল। সেই বদ্ধ দরজা ঠাস শব্দে ন্যান্সি আরও এক চুল পেছনে সরে গেল, পারলে দেওয়ালের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে পারে। আফ্রিদ আস্তে আস্তে শার্টের হাতে ফোল্ড করে নেয়। এখন কোনোই পর্যন্ত গোঠানো, পেশি ভোল টান টান করে ওঠে। পেশি ভোল হাত জোড়ে। সে ধীরে ধীরে এগিয়ে এসে চোখে ঝাঁঝালো এক মাদকতা, কোনো কিছুতে ঘোর লাগা আসক্ত।
ন্যান্সি জানে এই চোখের ভাষা সে আগেও দেখেছে, অনুভব করছে হৃদয়ের প্রতিটি তন্দ্রিতে। এই মাদকতা কেবল চোখে নয়, তার বুকের আগুনের দহন। কি ব্যাপার বলতো জান, তুই আমাকে ভয় পাস কেন? কথাটা শুনে আবারও অগোচরে ফাঁকা ঢোক গেল ন্যান্সি। মনে প্রাণে ভয় পায় সে, খুব খুব ভয় পায়। কিন্তু ন্যান্সি যে এমন কিছু জানতে পেরেছে যা তাকে সাহায্য করবে, সব কিছু বদলে যাবে এক মুহূর্তে। ভাবনার মধ্যখানে একদম খেয়াল করেনি আফ্রিদ কখন তার এতটা কাছে চলে এসেছে। দেওয়ালের সাথে চেপে গেল ন্যান্সি। এক হাত টেনে মাথার উপর নিজের হাত দ্বারা চেপে ধরল আফ্রিদ। নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, বলতো ব্যাপারটা কি? জড়তায় জমে থাকা ন্যান্সি মৃদুস্বরে বলল, আমি কেন ভয় পাবো? আপনি বাঘ না ভাল্লুক? আফ্রিদের সেই চমৎকার ভুল ভোরলা হাসিটা অধরের কোণে টেনে নিল সে। থমকালো নান্সি। সে বহুবার লক্ষ্য করেছে এই বেহায়া পুরুষ একমাত্র তার সামনে আসলে হেসে ফেলে। কই, এর আগে তো কারোর সাথে দেখেনি হাসতে, সবসময় রাগী মুখ করে থাকে। মনে হয় মুখের আগে তার বন্দুকটা চলে দ্রুত। সত্যি? আমি কিন্তু ক্যারাটে মাস্টার, চল দুজনে মিলে কুংফু আর ক্যারাটে খেলি অন্যভাবে। আরও নিচু স্বরে বলল রমণী। ছুঁয়ে ফেলল রমণীর নগ্ন মেধেন উদর। বক্ষস্থলে লুকিয়ে থাকা হৃৎপিণ্ডটা দুজনে কাঁপছে, চোখের উপর ভারী লাগছে। দুজনের ওষ্ঠজোড়া প্রায় ছুঁই ছুঁই। সহসা মুখ ফিরে এল ন্যান্সি। ঘেমে গেছে সে, কপালের কোণে জমেছে ঘামের কণা। বাঁকা হেসে আঙুল দিয়ে স্পর্শ করলো আফ্রিদ। আগের ন্যায় বলল, এখনো কিছুই করিনি, তার আগে ঘেমে যাচ্ছ কেন? ন্যান্সি দু হাতে ধাক্কা দিল আফ্রিদিকে, সরিয়ে দিল তাকে। আমতা আমতা করে বলল, দূরে থাকুন আমার থেকে। ঘাড় মাসাজ করলো আফ্রিদ। ভাবলেহীনভাবে জবাব দেয়, আজকে বাসর রাত আর তুই বলছিস দূরে থাকতে? লাইক সিরিয়াসলি? আমি যদি দূরে থাকি তাহলে আমার বংশধর আসতে দেরি হবে। ন্যান্সি বারংবার দৃষ্টি ফিরিয়ে তাকাচ্ছে টেবিলের উপর রাখা দুধের গ্লাসের দিকে। দিক বিদিক না পেয়ে ছুটে গিয়ে গ্লাসটা হাতে তুলে নিল। ইগুলোর মতো ছো মেরে গ্লাসটা নিয়ে নিল আফ্রিদ। আগে আমি খাই, তারপর তুমি খাবে বলে চোখ টিপে আফ্রিদ। ন্যান্সি ফিসফিসে বলল, আমি কিন্তু বিষ মিশিয়েছি গ্লাসে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল আফ্রিদ। নিশ্চিত হতে আবার শুধু, আর ইউ শিওর? হ্যাঁ, অনেক বিষ মিশিয়েছি। অধরের কোণে খেলে গেল আফ্রিদের চিরচেনা বাঁকহাসি। তাহলে তো খেতেই হবে। আমার বান্দি যেহেতু বিষ মিশিয়েছে। ঠোঁট ফালায় নানছি। সম্পূর্ণ দুধ শেষ করে আফ্রিদ পরক্ষণে গ্লাসটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে কাঁচের গ্লাস। দ্রুত হাত চালায় শার্টের বোতাম। একটা টানে ছিঁড়ে ফেলল তা। হা করে তাকিয়েছে ন্যান্সি। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার কাছে আসবেন না কিন্তু, দেখুন আমি কিন্তু মেরে দেব। বিদ্যুৎ বেগে এগিয়ে সে হ্যাঁচকা টানে বিছানায় ফেলল নান্সিকে। নিজের সম্পূর্ণ ভার চেপে দিল তার উপর। গাল চেপে রাগান্বিত স্বরে বলে, তুই কার? বল বল, তুই কার? দেহ মন কাঁপছে নান্সির। মাথা খারাপ হয়েছে আফ্রিদের। হাতের চাপ এতটাই বেশি, মনে হচ্ছে গাল ছিঁড়ে দাঁতের মাড়ি সাথে সেটে যাবে। বলতে বলছি, হুংকারে হো হো শব্দে কেঁদে ফেলল ন্যান্সি। বলছিস না কেন? ফার্স্ট বল, তুই কার? আফ্রিদা হোসেনের। আমি আফ্রিদা হোসেনের। ছেড়ে ছেড়ে বলা কথাটা শুনে শান্ত হয়ে যায় আফ্রিদ। ডান হাতে গালে স্লাইড করে তার মোলায়েম কণ্ঠে বলে, কি খাইয়েছিস? মাথা ভাল লাগছে? অশ্রুসিক্ত নয়নে আফ্রিদের মুখ পানে চাইল ন্যান্সি। স্পষ্ট ভাষায় বলল, ঘুমের ওষুধ। সপাটে কপালে ওষ্ঠে ছোঁয়ায় আফ্রিদ। একটা দীর্ঘ চুম্বন এঁকে অস্ফুট স্বরে বলে, পালাবি? আফ্রিদ শান্ত মেজাজ শুনে ন্যান্সির কথা। ওষ্ঠজোড়া বিচরণ করে গলার ভাঁজে আখি জোড়া খিচিয়ে বুঝে আসে ন্যান্সির। আফ্রিদ মুঠো করে টেনে ধরে ন্যান্সির চুলগুলো। মুখ তুলে এক পলক চাইল ন্যান্সির পানে। সহতার দৃষ্টি মেলে তাকালো ন্যান্সি। ওই ধূসররাঙা চোখে চোখ পড়ে তার। দৃষ্টি ফের মেলে ফের। আফ্রিদ নিচু হয়, মিয়ে যাওয়া কণ্ঠে আওড়ালে, তোকে আদর করতে ইচ্ছে করছে তো জান, কিন্তু এদিকে ঘুম পাচ্ছে। নান্সির চোখে হাসি। হাসিটা অস্পষ্ট আফ্রিদের কাছে। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে যায়। সন্ধিহান মন শিওর হতে চায়। ন্যান্সি তার চুলে হাত বুলে ফিসফিস করে, আফ্রিদ হোসেন, ঘুমে সে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আফ্রিদ। ন্যান্সি বুঝতে পারল লোকটা গভীর ঘুমে তলিয়ে গেছে। পালাচ্ছি আফ্রিদ হোসেন, আর আপনি মোটেও খুঁজে পাবেন না আমাকে। আমি যে এবার পাগার পার। কথাটা ভেবে হেসে ফেলল সে।
6 মাস। 6 মাসে বদলে গেছে তার সব কিছু। আফ্রিদা হোসেন নামক পুরুষটি বদলে দিয়েছে ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলা নামক মেয়েটির জীবন। হাতে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে এসেছে ন্যান্সি। না, এই বাড়িতে আর থাকা যাবে না। সারাদিন ক্লান্তিতে বেঘরে ঘুমাচ্ছে সবাই। ন্যান্সি ব্যাগ নিয়ে চুপচাপ সদর দরজাটা খুলে বেরিয়ে এলো। গেটের সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। লোকটা ঝিমুচ্ছে। ঠোঁট টিপে হেসে ফেল ন্যান্সি। যাক, এখন তার পালাতে সুবিধা হবে। মাথাটা ঝিমঝিম করছে আফ্রিদের। কারো অদ্ভুত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করছে বারংবার। ভাইয়া, ভাইয়া ওঠো। ঘুম কাটিয়ে উঠে বসলো আফ্রিদ। তৎক্ষণাৎ সজাগ হলো মস্তিষ্ক। বিছানায় দৃষ্টি বুলিয়ে ন্যান্সিকে দেখতে না পেয়ে খেপে গেল আফ্রিদ। অ্যাঞ্জেলিনা কোথায়? কোথায় সে? আফ্রিদের চিৎকারে কেঁপে উঠল ফাহমিদা। ভাইয়া, ভাবি পালিয়েছে। হোয়াট? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ন্যান্সি। এখান থেকে ডিরেক্ট চট্টগ্রামে যাবে। সেখানে গিয়ে ভাববে কি করা যায়। মানুষের ভিড়ে অনেক, কিন্তু আচানক ন্যান্সি অনুভব করলো আশেপাশে মানুষ নেই। ভিড় কমে এসেছে। এদিকে যেন হঠাৎ করে শান্ত হয়ে উঠছে। শুকনো ঢোকগুলো আনছি। আকস্মিকভাবে একটা কালো রঙের গাড়ি সামনে চলে এলো ন্যান্সি। এই বুঝে তাকে উড়িয়ে দিয়ে চলে যাবে গাড়িটা। দু হাতে কান চেপে ধরল ন্যান্সি। 1-2 করে 3 মিনিট সময় পেরিয়ে গেল, অথচ কিছু হলো না। ধীরে ধীরে চোখ রাখা আখিজোড়া মেলে তাকাতেই চেঁচিয়ে উঠল আ। নিজের সামনেই গাড়ির ডেস্কে হেলান দিয়ে দাঁড়ানো আফ্রিদকে দেখে চমকে উঠল। ভয়ে আতঙ্কে সেটিয়ে যাচ্ছে মেয়েটা। হাই আঞ্জু বেবি। আফ্রিদের গাল ভর্তি হাসি আর অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো শরীরে কাটা দিচ্ছে ন্যান্সির। 1 পা 2 পা করে পিছুতে লাগলো ন্যান্সি। আফ্রিদ চেয়ে চেয়ে দেখছে তার কর্মকাণ্ড। নির্বিকার কণ্ঠে বলল, ওই মাতারি, তুই গাড়ির সামনে আসবি নাকি আমি আসবো? ন্যান্সি শুনল না। এক দৌড় দিতে যেতে যেতে চেঁচিয়ে বলল, তুই মাতারি, তোর 14 গোষ্ঠীর মাতারি, জানোয়ার জানোয়ার। আফ্রিদ নিশ্চুপ। ঈশান আহাম্মক বনে গেল ন্যান্সির গালিতে। ঈশান আফ্রিদের উদ্দেশ্যে বলল, বস, ম্যাম পালিয়ে যাচ্ছে, ধরবো? ঘাড় বাঁকালো আফ্রিদ। দাঁতে দাঁত চেপে বলল, না দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য কর। ঈশান থতমত খেয়ে গেল। এই মাঝ রাস্তায় নৃত্য করবে? ন্যান্সি অপেক্ষা করলো না, এক ছুট লাগালো। আফ্রিদ পরপর তার পিছু দৌড়ায়। হাঁপায় না ন্যান্সি, প্রাণপণে পালাতে যায়। ডান হাতে প্যান্টের পিছন থেকে রিভলভার বের হওয়ায় ফায়ার করতে লাগলো আফ্রিদ। থেমে গেল ন্যান্সি। ভয়ে কাঁপছে সর্বাঙ্গ। ন্যান্সির ঠিক সামনে এলো আফ্রিদ। ঘাড় ম্যাসাজ করে সন্ধ্যের কণ্ঠ দেয়, এই জানকির বাচ্চা, তোর প্রতিবেশী বাপ কি ছোটবেলায় হারলিক্স খাওয়ানি? এত দুর্বল হলে চলবে? এখনো তো বাসর বাকি, অনেক শক্তির প্রয়োজন তোমার। তবে টেনশন নেই, আমি তোমাকে অবশ্যই হরলিক্স খাবো, তা আবার বড়দের হরলিক্স। আফ্রিদ আর কিছু বলবে তার পূর্বে মাথা ঘুরে পড়ে গেল ন্যান্সি। ঈশান দ্রুত গাড়ি নিয়ে আসে। চিন্তিত কণ্ঠে বলল, বস, ম্যাম তো আপনার ভয়ে জ্ঞান হারিয়েছে। বাঁকা আসলো আফ্রিদ। অসম্মতিতে জানায় সে, আমার ভয়ে না, 1 মাস পূর্বে সফেদ রঙের সালোয়ার স্যুট পরেছে ন্যান্সি। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা, সাবধান ভাই, গাড়ি এসছে দেখো। কথাটা উচ্চস্বরে বলল তার খুব কাছের বান্ধবী ইতি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল ন্যান্সি। বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সে। রাস্তা পার হতে হবে তাকে। তাড়াহুড়ো করলে চলবে না, বেশিরভাগ সময় এই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ন্যান্সি খুব সাবধানে রাস্তা পার করে ওপাশে চলে গেল। ভীতু মেয়েটা এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঘেমে যাওয়া মুখখানি দেখে খিলখিলিয়ে হেসে উঠল ইতি। ভীতু ন্যান্সি অবশেষে একা একা রাস্তা পার করেছে। আহারে, বিদ্রুপ করা বলা কথাটা মোটেও কানে নিল না ন্যান্সি। ভীতু সে, ভয় পায় সব কিছুতে। তবে এই ভয়কে জয় করতে হবে তাকে। কটা বাজে এখন? হাত ঘড়িতে প্রায়। এক নজর দেখে নিল ইতি। দেখ, 7:35। 8টা বাজতে ঢের দেরি। আরও একবার স্বস্তির নিঃশ্বাস ফেলল ন্যান্সি। যাক, সবে 7:30 বাজে। সে ভেবেছিল 8টা বোধহয় বেজে গেছে। আর একটু এগোতেই কেক বেকারি আছে। ইতি আর ন্যান্সি দুজনে সেখানে শেফ হিসেবে কাজ করে, দুজনে কেক বানায়। ইতি মুখ প্রহার করল, আমার না মাঝে মাঝে ইচ্ছে করে জবটা ছেড়ে দিতে। ভীষণ রাগ হয় ইলিয়াসের উপর। ইলিয়াস হোসেন লোকটা কেক বেকারির মালিক। ন্যান্সি নিজেও ভীষণ হতাশ হয় লোকটার উপর। কথায় আছে না, অতি সুখ অভাব অনটন।
না থাকলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। ইলিয়াসের ক্ষেত্রে ঠিক তাই। লোকটা অহংকারী, প্রত্যেক শেফের সাথে খারাপ ব্যবহার করে এবং রীতিমতো ছোট লোক বলে অপমান করে। আমারও ভালো লাগে না, কিন্তু জবটা ছেড়ে দিলে যে বড্ড সমস্যায় পড়ব। ইতি ন্যান্সি সম্পর্কে জানে, তার পালিত আব্বু আম্মু যে তার উপর ভরসা করে আছে, তাদের যে বড্ড অভাব। কথাটা বলতে গেলে কখন যে বেকারি পৌঁছে গেল খেয়াল করেনি দুজনে। ভেতরে যেতে সম্মুখীন হলো ইলিয়াসের হোসেনের। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গার্লস, এখন সময় হলো আপনাদের আসার। ইলিয়াসের কটাক্ষ করে বলা কথাটা শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো ইতি আর ন্যান্সি। ন্যান্সি ভীত নয়নে তাকালো ইলিয়াসের দিকে, মিনমিন করে বলল, স্যার আমরা আজকে 8টার আগে চলে এসেছি। হ্যাঁ, উদ্ধার করেছো। এদিকে কাস্টমার 8টার দিকে বলেছে পার্সেল ডেলিভারি চাই। তোমরা এখন এসেছো আর এখন কেক নিয়ে যাবে। ইতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো, কথা বলার সাহস পাচ্ছে না, অথচ ভীতু মেয়েটা ঠিকই কথা বলছে। স্যার কেক তৈরি হয়েছে, জাস্ট ডেলিভারি করে দেবেন। আপনি প্লিজ টেনশন করবেন না, আমি এক্ষুনি ডেলিভারি করে দিচ্ছি। ইলিয়াস হোসেন তিরিক্ষি মেজাজে বলল, যদি এই অর্ডারটা ক্যান্সেল হয় তাহলে তুমি নিজের রাস্তা অন্য কোথাও দেখে নিও। ইলিয়াস হোসেন হনহনিয়ে চলে যায়। ন্যান্সি অপেক্ষা করলো না, দ্রুত গেলে কিচেনে। ইতি ফটাফট কেকটা ফ্রিজ থেকে বের করে প্যাক করে ফেললো। স্কুটার নিয়ে তৈরি হলো ন্যান্সি। ইতি তার হেলমেটটা হাতে নিয়ে বলল, সিস্টার প্লিজ ডেলিভারি করে দিস, না হলে আমাদের কপালে দুঃখ আছে। ইতি অসহায় মুখখানি দেখে অস্থির হলো ন্যান্সি। এই কাজটা চলে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। যে করে হোক কেক ডেলিভারি করতেই হবে। দুপুরের কড়া রোদে চারপাশে ঝলমল হয়ে আসছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সব কিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলছে ন্যান্সির স্কুটার। বসে আছে ন্যান্সি, গরমে বাতাসের মধ্যে তার স্কুটারের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিছিয়ে রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে, মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। হাঁসফাঁস করছে ন্যান্সি। 8টা বাজার আর মাত্র 10 মিনিট বাকি, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। মাত্র 15 মিনিটের দূরত্ব। সে তারা চাকরিটা বেঁচে যাক, তারপর আরও সতর্ক থাকার চেষ্টা করবে ন্যান্সি। ঠাস করে কিছু একটা উল্টে পড়লো রাস্তার ওপাশে, চিৎকার করে উঠল ন্যান্সি। চোখের সামনে একটা কালো রঙের গাড়ির সাথে সংঘর্ষ হয়ে উল্টে পড়লো। তারপর একজন লোক বাইকে চেপে এসে ঠাস ঠাস করে দুটো গুলি ছুড়ে দিল। অনেকটা দূরে থাকা সবটা দেখে পাথরের মূর্তি বনে গেছে ন্যান্সি। দুহাতে মুখ চেপে নিজের চিৎকার আটকানোর চেষ্টা করলো। লোকগুলো চলে গেছে অনেকক্ষণ হলো। ন্যান্সির মস্তিষ্ক কাজ করছে না। কী করবে? না না, তাকে বাঁচতে হবে। ন্যান্সি স্কুটার ফেলে ছুটে এলো গাড়িটার কাছে। গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে খুব। খুক খুক করে কেসে উঠল ন্যান্সি। গাড়িটা উল্টে আছে, যদি ভেতরে কেউ থাকে তাহলে বাঁচার সম্ভাবনা নেই। ওদিকে ওদিক সন্ধানী দৃষ্টি বুলায় ন্যান্সি। ভীতু মেয়েটা কাঁপছে, ভেতরে কাউকে দেখতে পেল না। নড়ছে লোকটা, ভেতরে মানুষ আছে, ওনাকে বাঁচাতে হবে। কথাটা বলে গাড়ি উল্টো হয়ে থাকা দরজাটা টেনে খুলল ন্যান্সি। বুকের পাশে আর পায়ে দুটো গুলি লেগেছে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনুন, চোখ খুলুন আপনি। অপরিচিত ছেলেটা হাঁপাচ্ছে, বুক দিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে, হাত জোড়া কাঁপছে, কি করবে বুঝে উঠতে পারছে না। কান্না ভিজে আসছে চোখের নাজুক পাপড়ি যুগল। দু হাত চেপে ধরলো ছেলেটা বুকের উপর। রক্ত বন্ধ করতে চাই, কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারছে না এভাবে সম্ভব নয়। না, ওনাকে হাসপাতালে নিতে হবে। ফোনের লুকিং গ্লাসে দৃষ্টি দিতে আরও এক দফা আতকে ছড়িয়ে গেল নান্সির মধ্যে। পিছনে ধীরে ধীরে আগুন লেগে গেছে, যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে। ন্যান্সি হিতাহিত জ্ঞানশূন্য, মস্তিষ্কের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেলেটা সুঠামদেহী, দানবীয় দেহটা টেনে আনতে কষ্ট হলো ন্যান্সির। লোকটা রক্তে মাখো মাখো হয়ে গেছে। ছেলেটা অস্ফুট স্বরে মৃদু আওয়াজ করলো। ন্যান্সি ভরদাই দিয়ে বলল, একটু চেষ্টা করুন, প্লিজ আসুন। ছেলেটাকে কোনো রকমে টেনে গাড়ির বাইরে নিয়ে এলো ন্যান্সি। দ্রুত গাড়িতে সরিল। ঠিক সেই মুহূর্তে গাড়িটা ব্লাস্ট করলো, ছিটকে গিয়ে পড়লো নরম ঘাসের উপর। ফলস্বরূপ ছেলেটার রক্ত সম্পূর্ণ
হাতটা লেগে গেল সফেদ কামিজে। ছেলেটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নান্সি পারছে না একটা মানুষকে এইভাবে ছটফট করতে দেখতে, আর না তাকে ফেলে যেতে। দৌড়ে গেল বেডের কাছে। এখনো গাড়ি খাওয়া যাবে কিনা সন্দেহ। নির্জন এলাকায় গাড়ি পাওয়াটা খুব মুশকিল। হঠাৎ নজরে এলো একটা গাড়ি এগিয়ে আসছে। নান্সি যেন আশার আলো খুঁজে পেল। হেল্প করুন প্লিজ, নিড হেল্প। গাড়িটা থামলো। ভেতর থাকা ড্রাইভার নান্সিকে ভালো করে দেখে বলল, এত রক্ত কিসের, আর কি হয়েছে? নান্সি অস্থির কণ্ঠে বলল, আমার সাথে একজন আছে, উনি আঘাত পেয়েছেন। প্লিজ আমাকে সাহায্য করুন, ওনাকে একটু হসপিটালে নিতে হবে। লোকটা প্রথমে অমত করলো, তবে খানিকটা বিরক্ত ভাব নিল। ঠিক আছে, নিয়ে এসো তাকে। ন্যান্সি দৌড়ে গেল দূরে থাকা ছেলেটার কাছে। টেনে তুললো তাকে। এগিয়ে গেল গাড়ির দিকে। এবার ড্রাইভার ছেলেটাকে দেখে আঁতকে উঠল। সে চেনে তাকে, যে কিনা সবার জান কেড়ে আজকে তার জান নেওয়ার চেষ্টা করলো। কি এই মেয়ে, তুমি কি পাগল? ওনাকে নিয়ে এসছো কেন? পালাও। কথাটা শুনে খটকা লাগলো ন্যান্সির। কি বলছেন এসব? ওনাকে হসপিটালে নিতে হবে। আরে কেন নিজের বিপদ ডেকে আনছো? যাকে বাঁচাতে চেয়েছো সে দেখবে তোমার জান নিয়ে যাবে। ন্যান্সি ভাবতে পারলো না কিছু, তবে ভীতু মেয়েটা আজ সাহস নিয়ে ধমকে দিয়ে বলল, বাই এনি চান্স উনি যদি বেঁচে যায় আর জানতে পারে আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি, তখন তখন কি ছেড়ে দিবে? তাই ভালোই ভালো বলছি, ওনাকে হসপিটালে নিয়ে চলুন। আহত ছেলেটা ঝাপসা দৃষ্টিতে তাকাতে চাইল, কিন্তু পারল না। সব কিছু ঝাপসা লাগছে। তাদের কথাগুলো কেমন ভেঙে ভেঙে আসছে তার কানে। ঠিক তখনই ড্রাইভার ন্যান্সির উদ্দেশ্যে বলল, নাম বলো আগে তোমার। আমি ফাঁসলে তুমিও ফাঁসবে। ন্যান্সি ভাবতে পারল না কিছু, তবে তড়িঘড়ি করে বলল, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলা আমি। নামের প্রতিটা শব্দ তীব্রভাবে ছেলেটার কর্ণে প্রবেশ করলো। অতঃপর জ্ঞান হারালো সে। হাসপাতালে আছে ন্যান্সি, মুখ ভার করে বসে আছে। ছেলেটা ফোনটা হাতে নিল সে। তাই তো লাস্ট কল নাম্বারে কল দিল। অপর প্রান্ত থেকে যখন লোকটা বলল কে কি করে ফোন পেয়েছে, সেটা ন্যান্সি স্পষ্টভাবে বলে দিয়েছে যে তাকে হসপিটালে পেয়েছে। পরক্ষণে ভীষণ ভেঙে পড়তে চাকরিটা থাকলো না। এতক্ষণ বোধহয় কাস্টমার ফোন দিয়ে করে বলে দিয়েছে যে তার কেক ডেলিভারি হয়নি, পায়নি। হনহন করে একদল গার্ড গাড়ি হসপিটালে প্রবেশ করলো। তাদেরকে দেখে প্রতিটা মানুষ অস্থির হয়ে উঠল এবং ডক্টর পর্যন্ত তটস্থ ভঙ্গিতে এগিয়ে গেল। ডক্টরের সাথে সাদা হাত পরা লোকটা কি যেন কথা বলছে। তারপর ডক্টর পিছন ঘুরে ন্যান্সিকে দেখিয়ে দিল। লোকটা হন্তদন্ত হয়ে নিকটে এসে বলল, ন্যান্সি, আপনি সেই যে আমাদের বসকে হসপিটালে নিয়ে এসেছেন? ন্যান্সি মিনমিন করে বলে, আমি সত্যি কিছু করিনি। উনি গাড়িতে, আমি শুধু। বাকি কথাটা সম্পূর্ণ করতে পারলো না। তার পূর্বে ডক্টর চিৎকার করে বলল, নেগেটিভ ব্লাড লাগবে ইমিডিয়েট। কথাটা শুনে সবাই ছুটে গেল রক্ত আনতে, কিন্তু হসপিটালে রক্ত নেই। এতটা সময় বাইরে থেকে রক্ত আনার সাদা শার্ট ঈশান চেঁচিয়ে বলল, বসের কিছু হয়ে গেলে হাসপাতাল আর থাকবে না, বুঝলেন ডক্টর? ন্যান্সি বেশ বুঝতে পারলো ওরা অনেক বড় মাপের লোক। তারপরে সাহস জোগাড় করলো, শীতল মনে বলল, আমার ব্লাড নেগেটিভ। কথাটা শুনে বিদ্যুৎ বেগে ছুটে এলো ঈশান। এক্ষুনি চলুন, রক্ত লাগবে আমাদের বসের। ন্যান্সি ভাবলো না, ছুটে গেল রক্ত দিতে। রক্ত দিয়ে আর অপেক্ষা করলো না ন্যান্সি। দ্রুত পৌঁছাতে হবে কেক বেকারিতে। সাওয়ান্নাতি কই তোরা? এসব চাল কী সব লাগিয়েছে সাথে? খুলে সব। জ্ঞান ফিরতে সবে 10 মিনিট হলো, তাতেই অস্থির হয়ে উঠছে দ্য গ্রেট মাফিয়া কিং আফরিদ আহসান। আফরিদকে চিৎকার করতে দেখে ডক্টর সাব্বির এগিয়ে গেলেন। তটস্থ ভঙ্গিতে বললেন, প্লিজ স্যার, এগুলো খুলবেন না। আপনি অসুস্থ, আপনার রেস্ট প্রয়োজন। চুপ শালার ডাক্তার, আমি অসুস্থ? যদি আমি উঠি তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি। হসপিটালের বেডে বসে বসে একের পর এক সিগারেট টেনে চলছে আফ্রিদ। এটা যে একটা হসপিটাল সেটা যেন তার ভাবান্তর নেই। তার কিছু যায় আসে না কে বাঁচলো কে মরলো, তবে অবশ্যই জানতে চায় তাকে বাঁচালো কে। হাঁটু কাঁপছে ঈশানের। মনটা ভার ভার বলছে গার্লফ্রেন্ডকে কল করতে বলতে, শুনো হে কন্যা, আমার জন্য আর অপেক্ষা করো না। আজকে আমি উপরে যেতে চলছি, আর আমাকে উপরে পাঠাচ্ছে স্বয়ং আফ্রিদ হাসান। তোমাকে আর বউ বানাতে পারলাম না, প্রিয়, খোদা হাফেজ। ভাবতে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভেতরে পা রাখা মাত্র নিশ্চিত গুলি করবে আফ্রিদ হাসান। কেবিনের দরজা ঠেলে ভেতরে উকি দিল ঈশান।
একগাল হাসি দিয়ে বলল, বস টুকটুকি। প্রত্যুত্তরে বলে উঠে আফ্রিদ। ওদের কানামাছি খেল দেখে বাকি গার্ডরা প্রাণ যায় যে অবস্থা। বস, আপনি ঠিক আছেন? ঘাড় বাঁকালো আফ্রিদ। হাত বাড়ালো অন্য একজন গার্ড, পিস্তল তুলে দিল তার হাতে। পিস্তলের নল কপালে ঘষতে ঘষতে বলল আফ্রিদ, আমি ঠিক থাকলে তুইও ঠিক থাকবি না শালা। ঈশানের দিকে পিস্তল তাক করতেই হুড়মুড়িয়ে দৌড়ে এসে পা ঝুঁটে ঈশান। বস বস, মাফ করে দিন। আমাকে মারলে আমার গার্লফ্রেন্ড বিধবা হবে। বিধবা হবে কেমনে? তুই তো এখনো বিয়ে করিসনি। থতমত খেয়ে গেল ঈশান। কি বলতে কি বলে ফেলেছে। বস, আমার গার্লফ্রেন্ড স্বপ্নে আমাকে 1000বার বিয়ে করছে। এখন মরে গেলে বেচারি বিধবা হয়েছে। হো হো করে হেসে ভয়ঙ্কর হেসে উঠল আফ্রিদ। তাহলে স্বপ্নে তোর সাথে সংসার করতে বলিস? না বস, লাস্টবার মাফ করে দিন। নাক মুখ কুঁচকে নিল আফ্রিদ। শালার লুচ্চা। উঠে দাঁড়ালো ঈশান। সিরিয়াস আফ্রিদ নাকে নাক ঘষল। ট্রাক করছিস গাড়ি? অলরেডি তারা গ্রাউন্ডে বন্দি আছে, আপনার সুস্থ হওয়ার অপেক্ষা। ওদিকে ঘাড় মাসাজ করলো আফ্রিদ। হিমশীতল কণ্ঠে শুধু, মেয়েটা কোথায়? মেয়েটার কথা বলতে ন্যান্সির কথা বুঝেছে তা বেশ ভালোই বুঝতে পারল ঈশান। বস, মেয়েটা চলে গেছে। প্রচণ্ড রেগে ফেটে পড়ল আফ্রিদ। কুত্তার বাচ্চা, যেতে দিলি কেন? আবারও কেঁপে উঠল ঈশান। বস, মেয়েটা আপনাকে রক্ত দিয়ে পালিয়ে বলতে গেল আমি এসে পাইনি। নিজের শরীরে অন্য একটা মেয়ের রক্ত আছে ভাবতে নাক মুখ কুঁচকে এসছে আফ্রিদের। ঝাপসা ঝাপসা এখনো মনে আছে মেয়েটাকে। হে মাইয়ে মানুষের রক্ত আফ্রিদ হোসেনের শরীরে। কপাল কপাল, ধ্যাত বাল। কিন্তু মেয়েটা লাগবে, মেয়েটাকে লাগবে। ঈশান। ইয়েস বস। খেপে যাচ্ছে আফ্রিদ। মন চাচ্ছে বুলেটের সব কটা গুলি ঈশানের পেটে চালান করে দিতে। ব্লাডি বলদ একটা, আমি কি ইংলিশ ক্লাস নিচ্ছি? তুই যে ইয়েস বস নো বস বলে প্রেজেন্ট দিচ্ছিস। ঈশান মিনমিন গলায় বলল, সরি বস। বলুন। এবারে উঠে দাঁড়ালো আফ্রিদ। সিগারেটের লম্বা টান দিয়ে বলল, মেয়েটাকে খোঁজ, টাকা দে। এরপর বল, রক্তের বিষয়ে যেন ভুলে যাই। ঈশান আশ্চর্য হলো। সামান্য মেয়েকে নিয়ে এত ভাবছে কেন আফ্রিদ? কিন্তু বস, মেয়েটাকে তো চিনি না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফ্রিদ। মস্তিষ্ক চাপ প্রয়োগ করে বলো, ওর নাম 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 ইয়েস, ওর নাম ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। ঈশান বোকা বোকা ভঙ্গিতে মাথা চুলকে। মেয়েটা নিজেই নামটা বলেছিল, অথচ সে ভুলে গেছে, কিন্তু আফ্রিদ ঠিকই মনে রেখেছে। খোঁজ খোঁজ, সবগুলো কেক বেকারি খোঁজ। চিন্তিত হলো ঈশান। কিন্তু বস, কেক বেকারিতে কেন খুঁজবো? বাঁকা হাসলো আফ্রিদ। মেয়েটার পরনে সাদা জামা ছিল যা লাল হয়ে উঠছিল রক্তে। মেয়েটার শরীর থেকে কেকের স্মেল আসছিল। আর অ্যাপ্রন ছিল ব্যাগে, সেটা দেখেছে আফ্রিদ। তুই বস নাকি আমি বস? থতমত খেয়ে গেল ঈশান। আপনি বস, তেতে উঠল আফ্রিদ। বলদগুলারে এমনি এমনি পালছি, সব কয়টা বলদ। তাহলে দাঁড়িয়েছিস কেন বল? দাঁড়া, তুই এমনে যাবি না, তোকে তো আমি। পরপর পায়ের দিকে শ্যুট করলো আফ্রিদ। ঈশান এক পো ছুটে কেবিন থেকে বেরিয়ে এলো। একটুর জন্য বেঁচে গেল। সিগারেট শেষ করে মুখের উপর দিকে তুলে ওষ্ঠ ফাঁক করে নিদারুণ ভঙ্গিতে ধোঁয়া ছাড়লো আফ্রিদ। বাঁকা হেসে বলল, ডিয়ার ন্যান্সি আপা, আপনি কোন ক্ষেতের মূলো? আপনাকে একটু দেখতে মন চায়। যেখানে পৃথিবীর অর্ধেক বাসিন্দা আমাকে মারতে চায়, সেখানে কোন আক্কেলে আমাকে আপনি বাঁচিয়েছেন তা জানতে চাওয়া আমার নিষ্পাপ মন। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। সামথিং রং। বেরিয়ে যাও এক্ষুনি। তোমার মতো ফালতু মেয়ের জন্য আমার বেকারিতে সবাই খারাপ রিভিউ দিচ্ছে। যাও এক্ষুনি। ন্যান্সিকে এক প্রকার ঠেলে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল ইলিয়াস হোসেন। ক্রন্দনত ন্যান্সিকে দেখে ভীষণ মায়া হলো ইতির। প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। আই এম রিয়েলি ভেরি সরি। একজনকে বাঁচাতে গিয়ে, হ্যাঁ, একজনকে বাঁচাতে গিয়ে তুমি আমাকে শেষ করার প্ল্যান করছো। দুহাত জোর করে ধরে ন্যান্সি। জবটা ছাড়তে পারবে না সে। দয়া করুন স্যার, প্লিজ স্যার, আমাকে আর একটা সুযোগ দিন প্লিজ স্যার। ইলিয়াস হোসেন খেপে উঠলেন, গর্জে উঠলেন, তুমি কি ভালোভাবে বের হবে নাকি ধাক্কা দিয়ে বের করবো? কিছু করার নেই ন্যান্সির। এলোমেলো পায়ে কেক বেকারি থেকে বেরিয়ে পড়লো ন্যান্সি। রাস্তার ধারে বড় একটা পার্কের কাছে বেঞ্চে বসলো ন্যান্সি। ক্লান্ত দেখাচ্ছে তাকে। এখনো রক্তাক্ত জামাটা পড়ে আছে। শুধু এই ওড়না দিয়ে কোনো রকম নিজেকে ঢেকে রেখেছে সে। মানুষ এত নিষ্ঠুর হয় কী করে? তবে কি টাকাই সব? টাকা থাকলে মানুষের কাছে মানুষের গুরুত্ব থাকে না।
পড়ন্ত বিকেলের সূর্য শেষ কিরণগুলি ধীরে ধীরে আকাশের ক্যানভাসে মেলে দিচ্ছে সোনালি, কমলাল, মিষ্টি লাল রঙের পশ্চিম আকাশ যেন আগুনে ভরা এক কুসুম জ্বলন্ত মায়াবী। পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরে যাচ্ছে আপন নীড়ে। তাদের ডানার শব্দে ভর করে বয়ে যাচ্ছে হালকা বাতাস, গায়ে যেন নরম তুলোর ছোঁয়া। বট গাছের ছায়া লম্বা হয়ে পড়ছে উঠোন জুড়ে। ক্লান্তিতে মানুষজন ফিরছে নিজ গন্তব্যে। রাস্তায় গুটি কয়েক রিক্সা আর অটো দেখতে পাওয়া যাচ্ছে। অদূরে এক রিক্সায় বসেছে মামুন হায়দার। বাজার করে ফিরছেন বাড়িতে। গেটের সামনে আসতেই দেখতে পেলেন ছোট্ট মেয়ে তন্নি কলেজ শেষ করে বাড়ি ঢুকছে। আব্বু, চলে এসেছো? আয় ভিতরে আয়। বাড়ির ভেতরে ঢুকতেই চেঁচিয়ে উঠলেন স্ত্রী আফিয়া হালদার। বাসনপত্র ছুঁড়ে ফেলছেন রীতিমতো, সঙ্গে চিৎকার করে বলছেন, আমার বাড়িটা যেন বাড়ি নয়, কোনো আশ্রম। এখানে যে কেউ এসে থাকবে, ফ্রিতে ঘুমাবে। ওনার রোজকার চিৎকার চেঁচামেচি নতুন নয়, তবে আজকে যেন একটু বেশি খেপেছে। তন্নি ভীত নয়নে তাকালো রান্নাঘরের দিকে। মিনমিনি বলে বলল, আম্মুর আবার কী হলো? তন্নিকে ভেতরে পাঠিয়ে দিচ্ছেন মামুন হায়দার। তুই ভেতরে যা, আমি বিষয়টা দেখছি। তন্নি ভেতরে গেল। মামুন হায়দার ভেতরে প্রবেশ করলেন। কি হয়েছে আফিয়া? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? ক্ষুব্ধ হলেন আফিয়া হায়দার। রাগান্বিত স্বরে বললেন, তোমার বড় মেয়ে, নামমাত্র মেয়ের চাকরি চলে গেছে, তার মানে সে আবার আমাদের ঘাড়ের উপর বসে খাবে। নান্সির চাকরি চলে গেছে কথাটা শুনে বিচলিত হলেন মামুন হায়দার। কোথায় ইলহাম? আর কোথায়? মহারানী নিজের ঘরে বসে আছেন। এই শোনো, আমি আজকে তোমাকে বলে দিচ্ছি, ওকে আমি আর বসে বসে খাবো না, লাথি মেরে বের করে দিব বাড়ি থেকে। বিরক্তিতে চুপচাপ বেরিয়ে গেল মামুন হায়দার। রুমের এক কোণে চুপচাপ বসে আছে ন্যান্সি। চোখে অঝরে পানি পড়ছে। আফিয়া হায়দার প্রতিটা কথা তিনি শুনেছেন। কষ্ট হয় মাঝে মাঝে। হয়তো ওরা কেউ ওরা আপন মা বাবা বোন নয়, কিন্তু তারপরে ন্যান্সি ওদেরকে ভালোবাসে। রয়ে সয়ে নয়ে ওদের একটু কষ্ট হয়। ইলহাম, বাবার কণ্ঠস্বর শুনে চকিত ফিরে তাকালো ন্যান্সি। আব্বু, এসো ভেতরে। মেয়েটি চুপসে যাওয়া মুখখানি দেখে হতাশ হলেন মামুন হায়দার। কাঁদছিস তুই? ক্রন্দনরত ন্যান্সি দুহাতে বাবাকে জড়িয়ে ধরে। আব্বু, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু জবটা বাঁচাতে পারিনি। মামুন হায়দার ন্যান্সির কথা ভরসা রেখে শুধান, কি হয়েছে আমাকে খুলে বল। ন্যান্সি অপরিচিত লোকটার অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলল। তাকে হসপিটালে যেতে গিয়ে কেক ডেলিভারি করতে পারিনি ন্যান্সি। তুমি বলো আব্বু, কি করব? আমার হাতে আর কোনো উপায় ছিল না। ওই লোকটা বাঁচাতে গিয়ে সব শেষ করে ফেললো। মৃদু হাসলো মামুন হায়দার। তুই চিন্তা করিস না মামুনি, এটা হয়ে গেছে, ভুলে যা। নতুন চাকরির জন্য ট্রাই কর, এর থেকে ভালো চাকরি পাবি, আমি গ্যারান্টি দিচ্ছি। এই একটা মানুষ, আশা ভরসা নানসি। সে ছাড়া কেউ বুঝে না নানসিকে। কে বলেছে শুধু আপন মানুষে আপন হয়? মাঝে মাঝে পর মানুষরাও আপন হয়ে যায়। ন্যান্সির এখনো মনে আছে সেই রাতের কথা, যে রাতে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল সে। তার শক্ত হাত ধরেছিল মামুন হায়দার। কলিং বেল বেজে উঠতে তন্নি গিয়ে সদর দরজা খুলে দিল। দুজন গার্ড দাঁড়িয়েছে, তাদের সামনে আর একজন রয়েছে। বেশ অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছে। গম্ভীর গলা শুধালো, এটা কি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলানের বাড়ি? তন্নি কিঞ্চিত ভয় পেল। কি জানি ন্যান্সি এবার কোথায় কি করে এসেছে। ফাঁকা ডোকগুলো বলে, জি, এখানে ইলহাম থাকে, কিন্তু আপনারা কারা? লোকগুলো বাইরে থেকে ভেতরে এলো। দরজা পেরিয়ে সামনে এগোতে আফিয়া হায়দার ভেতর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে, আপনারা কারা? ঈশান সেই আগের ন্যায় বলে উঠল, আমরা ইলহাম, ন্যান্সি অ্যাঞ্জেলার ওনার সাথে দেখা করতে এসেছি। বুকের ভেতর ধকধক করে উঠল আফিয়া হায়দারের। এই মেয়ে কোথায় কী করছে কে জানে। দেখুন, যদি ইলহাম কিছু করে থাকে তাহলে ওর সাথে কথা বলুন। আমাদের সাথে কিন্তু ওর সাথে রক্তের সম্পর্ক নেই। ড্রয়িং রুমে এত আওয়াজ শুনে ন্যান্সি আর মামুন হায়দার দুজনে বেরিয়ে আসেন। মামুন হায়দার সন্ধিহান কণ্ঠে শোধান, কারা আপনারা? ঈশান প্রচণ্ড বিরক্ত এই একই প্রশ্নের বারবার জবাব দিতে। আমরা ইলহাম, ন্যান্সি অ্যাঞ্জেলা নামক মেয়েটির সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু দেখে দিন। পেছন থেকে ন্যান্সি মিনমিন করে বলে, আমি ইলহাম, ন্যান্সি অ্যাঞ্জেলা। কি হয়েছে, আপনারা আমার সাথে দেখা করতে চান কেন? এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল। হাত বাড়াতে ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে ঈশানের হাতে তুলে দিল একজন গার্ড। টাকার বান্ডিল নিয়ে ন্যান্সির দিকে বাড়িয়ে দিল ঈশান। এগুলো আপনার, আমাদের বসকে বাঁচানোর জন্য এবং ওনাকে রক্ত দেওয়ার জন্য।
এতগুলো টাকা দেখে রীতিমতো হুঁশ হারিয়ে ফেলছে আফিয়া হায়দার। চট করে টাকা তুলে নিয়ে লোভ মিশ্রিত কণ্ঠে বলে, কতগুলো টাকা, বাহ! ন্যান্সি অবাক হলো। মামুন হায়দারের কিছুই বুঝতে পারছেন না। ঈশান ন্যান্সির প্রশ্নবিদ্ধ মুখখানি দেখে বলল, পরশু যে আপনি আমাদের বসকে হসপিটাল নিয়ে গেছেন, উনি বলেছেন এটা আপনাকে দিতে, আপনার উপহার হিসেবে। এতক্ষণে সবটা পরিষ্কার হলো ন্যান্সি। আফিয়া হায়দার একগাল হেসে বললেন, চমৎকার উপহার, আমরা ভীষণ খুশি। ন্যান্সি জোরপূর্বক টাকাগুলো আফিয়ার হাত থেকে কেড়ে নিল। প্লিজ মা, এগুলো আমরা নিতে পারবো না। তেতে উঠলেন আফিয়া হায়দার। এক থাপ্পড় দেব বেয়াদব! তোকে পেলে পুষে বড় করতে টাকা লেগেছে জানিস, এখন ন্যাকামি করছিস, তারপর জবটা চলে গেছে, এখন কি আমাদের ঘাড়ে বসে খাওয়ার ধান্দা? নানজি টাকাগুলো দিল না আফিয়াকে। শান্ত হমা, এরপর আপনারা দয়া করে এই টাকাগুলো ধরুন, এখান থেকে চলে যান। আর আপনাদের বসকে বলবেন ধন্যবাদ আমাকে টাকা অফারের জন্য, তবে এগুলো আমি টাকার জন্য করিনি। ঈশান আশ্চর্য হয়ে তাকালো ন্যান্সির দিকে। টাকাগুলো হাতে ধরে দিয়ে বলল, প্লিজ যান। ঈশান চিন্তিত হলো, এবার বসকে গিয়ে বলবে টা কি? হাসপাতালে বেডে বসে হুইস্কি খাচ্ছে আফ্রিদ। এগুলো কল্পনার বাইরে। কিছুক্ষণ আগে ডাক্তার ডেকে পাঠিয়েছে এই সব পট্টি ফট্টি খুলে দে। ছ্যাঃ, শালা লাইফে কোনো কিছু মনের মতো হয় না। কোন মাতারি তারা হাসপাতালে ভর্তি করেছে? হ্যাঁ, সামনে পেলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলতো, ওই মাতারি, তুই কোন সাহসে তোর দেহের পচা রক্ত আমার শরীরে দিলি? তোরে আমি বলছি আমারে রক্ত দে। আমার খানদানি রক্তে তোর পচা রক্ত কাবামে হাড্ডি হয়ে ঢুকাইতে দিলি? শালি মাতারি কোথাকার! আর যাই হোক, মোটেও হসপিটালে থাকবে না আফ্রিদ। তার উপর অ্যাটাক করেছে। উম, বিষয়টি মাহমুদে হাসান জানতে পেরে তড়িঘড়ি হাসপাতালে গেলেন। আফ্রিদের অবস্থা দেখে রীতিমতো কেঁদে ফেলছেন তিনি। আফ্রিদ এখানে থাকতে চায় না, কথাটা জানতে পেরে ডক্টরের সাথে আলোচনা করে তাকে রিলিজ করে এহসান মঞ্জিলে নিয়ে এসেছেন মাহমুদা। রুমে বসে আছে আফ্রিদ, একের পর এক সিগারেট খাচ্ছে। জানে এগুলো এই সময়ে তার জন্য ঠিক কতটা ক্ষতিকর, তারপরে খাচ্ছে। আমি ভাবতে পারছি না এফরেদ, এতটা সাহস তোমার ওপর অ্যাটাক করছে, হাউ দিস ইজ পসিবল? মামুন আহসানের কথায় ভ্রুক্ষেপ নেই আফ্রিদে। সে নিজের ভাবনায় মগ্ন। হাতের ফোন টুং করে বেজে উঠতে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। বস আসবো? ঈশানের আগমনে ভুরু উঁচিয়ে আসতে বলে আফ্রিদ ভেতরে প্রবেশ করতে আফ্রিদ প্রশ্ন ছুড়ে, অল ডান? নো বস, ন্যান্সি মেয়েটা টাকা ফেরত দিয়েছে। সিগারেটের শেষ টানটা দিতে গিয়েও থামলো আফ্রিদ। ডান ভুরু উঁচে বলল, হোয়াই? বস, মেয়েটা বলল টাকা নেবে না, ও নাকি এমনিতে আপনাকে হেল্প করছে। হোয়াট? অঙ্ক মেলাতে পারলেন না আফ্রিদ। এতগুলো টাকা দিল মেয়েটাকে, অথচ তা নিল না। রং রং রং, সামথিং রং। কী হয়েছে ব্যাপার, ডিটেলসে বল। মেয়েটা না করে দিয়েছে, বাট বস ওর মা আবার টাকাটা নিতে চাইছিল। এখানে যেমন আবার টুইস্ট, যেমন মেয়েটা ভদ্রমহিলাকে মা ডাকলেও তিনি হঠাৎ করে বলে ওঠেন ন্যান্সিকে পেলে পুষে বড় করতে অনেক নাকি টাকা খরচ হয়েছে। তার উপর বলল জবটা চলে গেছে। খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ফেমাস ইয়াম্মি কেক বেকারিতে কাজ করতো, ওখান থেকে সত্যি সত্যি তাকে বের করে দেওয়া হয়েছে। ঘাড় দোলায় আফ্রিদ সিগারেট জালনা দিয়ে ছুরি ফেলে বলে, কল দা ওনার অব দ্য কেক বেকারি রাইট নাও। সোফার পায়ের উপর পা তুলে স্থির হয়ে বসে আছে আফ্রিদ হাসান। হাতে রয়েছে, সেটা বারবার কপাল ঘষছে। তার ঠিক সামনে দাঁড়িয়েছে ইয়াম্মি কেক বেকারির মালিক ইলিয়াস হোসেন। পা জোড়া কাঁপছে, মনে মনে ভাবছে কোন মুসিবতে পড়ল হে, কি হবে এখন তার? যে লোকটা তার সামনে আছে তার মুখ কম গুলি চলে বেশি। কিরে তুই নাকি যখন তখন যাকে তাকে বেকারি থেকে বের করে দিস? কণ্ঠস্বরে কাঁপছে ইলিয়াস হোসেনের। সরি, আমি আবার কাকে বের করলাম? কেন ওই ন্যান্সি নামের মেয়েটাকে বের করিসনি? ন্যান্সিকে বের করে দেওয়াতে এখানে তুলে এনেছে ইলিয়াসকে, সেটা বেশ ভালোই বুঝতে পারছে ইলিয়াস। আচমকা তুলে তাক করলো ইলিয়াসের। আজকে তুই ওর বাড়িতে যাবি, ক্ষমা চাইবি, আবার কাজে আসতে বলবি। যদি না মানে তাহলে দরকার পড়লে পা ধরে ক্ষমা চাইবি, তারপর ওরে নিয়ে আসবি। আর যদি না আসিস তাহলে কিন্তু এই পিস্তলের সবগুলি তোর পেটে চালান করে দেওয়া হবে। চিরচির করে ফ্লোরে পানি পড়তে লাগলো। ইতিমধ্যে লোকটা ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। নাক মুখ কুঁচকে নিল আফ্রিদ। ঈশান হাঁ করে তাকিয়ে রইল। ইলিয়াস কাঁপতে কাঁপতে বলল, দয়া করুন স্যার,
আমি এক্ষুনি গিয়ে ন্যান্সিকে নিয়ে আসবো, তবু আমাকে ছেড়ে দিন। বিরক্ত হলো আফ্রিদ। এই কুত্তার বাচ্চা, তোর এই উম, টুনটুনির উপরে কন্ট্রোল নেই, তুই আবার অন্যদের দাপট দেখাস। ইলিয়াস আহমদ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আফ্রিদ ফের বলল, যদি না পারিস আনতে তাহলে তোর কেটে নদীতে ভাসিয়ে দেব। ঈশান ফিক করে হেসে ফেলল। ইলিয়াস হোসেন পারে না দৌড়ে পালিয়ে যেতে। সোফায় মাথা গায়ে এলিয়ে দিল আফ্রিদ। ছাদের দিকে মুখ করে আফ্রিদ সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এই সিগারেট বুঝি সর্বসুখ। বস একটা কথা বলে ঈশান আমতা আমতা করে বলল, বস সত্যি যদি মেয়েটা না আসে তাহলে কি আপনি ওই বেটার কেটে ফেলবেন? আর চোখে তাকায় আফ্রিদ। ভয়ে তটস্থ হয়ে গেল ঈশান। আফ্রিদ একগাল হাসি বলল, না, সবার আগে তোর সাইজ করব, তারপর ওই বেটার, তারপর ওগুলো দিয়ে জগা খিচুড়ি বানাবো, তারপর কুত্তাদের বিলিয়ে দিব। আফটার অল এত পাপের পরে যদি একটুখানি পশুর সেবা করি তাহলে আমার অর্ধেক পাপ কমে যাবে। আটকে উঠল ঈশান। সরি বস, আমার ইয়েটা ছেড়ে দিন, আমার বউ জুটবে না। সর শালা জাউরা কোথাকার। সন্ধ্যার আকাশটা যেন রং পটচিত্র। কমলা, বেগুনি আর লালচে সোনালি রঙের ক্যানভাস রঙিন করে তুলছে সূর্যগামী অস্তগামী সূর্য। পশ্চিম দিগন্তে মেঘগুলো রঙিন তুলোর মতো ভেসে বেড়েছে। পাখিরা সারাদিন ক্লান্তি নিয়ে নিড়ে ফিরছে সারি সারি দল বেঁধে। গাছের পাতায় পাতায় যেন মৃদু সুর বাজে, হালকা বাতাসে দুলছে তারা। শহরের কোলাহল কিছুটা স্তব্ধ। রাস্তায় নেমেছে হলুদ আলো। দোকানগুলোতে জ্বলছে উঠছে নরম বাতি। কারো কারো ঘরের জানলা দিয়ে ছড়িয়ে পড়ছে সাদামাটা জীবনের উষ্ণ আলো। বারান্দায় বসে থাকা বৃদ্ধ মানুষের মগে করে ধোয়া ওঠা চা হাতে। দোকান থেকে নিজের সেলাই করা জামা কাপড়গুলো নিয়ে বাড়ির পথ ধরছে ন্যান্সি। বড় ক্লান্ত দেখাচ্ছে তাকে। ইলহাম, নিজের নাম শুনে চকিত ফিরে তাকালো ন্যান্সি। ইলিয়াস হোসেনকে দেখে পিলে চমকে ওঠে তার। স্যার আপনি? ইলিয়াস হোসেন দ্রুত হেসে পা হাত জোড়া ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, ইলিয়াস আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পারছি। ভরকে গেল ন্যান্সি। অবিশ্বাস্য নয়নে তাকিয়েছে লোকটার দিকে। বিষয়টা বোঝার চেষ্টা করছে। কি হচ্ছে? আমাকে মাফ করো ইলহাম, তুমি প্লিজ আমাকে মাফ করো। আশেপাশের মানুষজন তাদের দিকে তাকাচ্ছে। সরি, কি বলবেন এসব? আপনি কেন ক্ষমা চাইবেন? প্লিজ স্যার, এভাবে ক্ষমা চাইবেন না। ইলিয়াস হোসেন শুকনো ঢোক গেলেন। তুমি আবার কাজে ফিরেও ইলহাম। আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার পুরো বেকারি পুরো ফাঁকা। তোমার হাতে কেক চকলেট সবাই চায়, তোমার আপ্যায়ন চায়। তুমি প্লিজ চলো। কথাটা শুনে বুকের ভিতর কাঁপছে ন্যান্সি। আপনি সত্যি বলছেন স্যার? আমি আবার কাজে ফিরবো? হ্যাঁ হ্যাঁ, তুমি কাল থেকে আবার কাজে ফিরবে। ন্যান্সি মনে মনে আল্লাহকে শুক্রিয়া আদায় করলো। আবার কাজের সুযোগ পেয়েছে, সেটা তাকে কাজে লাগাতে হবে। আপু, আমাকে নিয়ে যাও, কলেজে নামিয়ে দাও। ন্যান্সি মৃদু হেসে বলে, চলে আয়। তন্নি ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো। ন্যান্সি স্কুটার চালিয়ে তন্নিকে কলেজের সামনে ছেড়ে দিল। ন্যান্সি ভীষণ ভয় হচ্ছে। আল্লাহ মালুম কেক বেকড়াতে গিয়ে কী হবে। এই ভীতু মেয়েটার বুক কাঁপছে খুব করে। তাকে যদি আবার বের করে দেয়, যদি আবার নিজের কথা থেকে সরে আসেন ইলিয়াস হোসেন, তাহলে কি হবে ন্যান্সির? কেক বেকারের সামনে আসতে দেখতে পেল সবাই চলে এসেছে। স্কুটার পার্ক করে ভেতরে প্রবেশ করে ন্যান্সি। সঙ্গে সঙ্গে দেখা দিল ইতির সাথে। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ন্যান্সির জন্য। ডার্লিং, তোর জন্য অপেক্ষা করছি। প্রিয় সাথীকে পেয়ে মনে মনে ভীষণ খুশি ন্যান্সি। ইলিয়াস হোসেন নাকি অসুস্থ, তাই তিনি আসেননি। তবে সবাইকে বলে দিচ্ছেন ন্যান্সি আবার কাজে জয়েন করবে। আচ্ছা, ইলিয়াস হোসেনের কী হলো বলতো ইলহাম? হঠাৎ করে তোকে এভাবে নিয়ে এলো। উনি তো যে মানুষ কখনো নিজ থেকে কাউকে আনতে যাবে না। ন্যান্সি নিজেও জানে না ইলিয়াস কোন ধরনের মানুষ, কিন্তু হঠাৎ করে যে তার কি হলো সেটাই বুঝতে পারছে না। হ্যালো গাছ, আমি কি একটা চকলেট ফ্লেভার আইসক্রিম পেতে পারি? পরিচিত কণ্ঠস্বর শুনে ইতি আর ন্যান্সি দুজনে ফিরে তাকালো। হ্যাঁ, তাদের প্রিয় বন্ধু পৃথ্বী রয়েছে। পৃথ্বীকে দেখে ইতি চমকে ওঠে রীতিমতো। আরে পৃথ্বী, কখন এলি? আয় আয়। পৃথ্বী গাল ভর্তি হাসি নিয়ে চেয়ারে বসলো। আমি তো আজ সকালে ফিরছি, তোদের সাথে করতে চাচ্ছিলাম তাই চলে এলাম। বড় বোনের সাথে দেখা করতে ঢাকার বাইরে গেছিল। পৃথ্বী ন্যান্সির দিকে তাকিয়ে বলল, কেমন আছো ন্যান্সি? মৃদু হাসার চেষ্টা করলো ন্যান্সি। বরাবরে
চুপচাপ অন্তর্মুখী স্বভাবের মেয়েটা, আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলে না, শুধু ইতি ছাড়া। তবে ইতি আর পৃথ্বী সেই ছোটবেলার বন্ধু। এরপর তার সাথে পরিচয়। আমি ভালো আছি, তুমি কেমন আছো পৃথ্বী? এই তো চলছে একরকম। তবে তোমার হাতের চকলেট ফ্লেভার আইসক্রিম মিস করছি, সেটা কি পাওয়া যাবে? এবারে খানিকটা হাসলো ন্যান্সি। অফকোর্স। কাউকে কি কখনো কি কাউকে দেখেছো খুন করে সেই লাশটা পাশে রেখে আরাম করে ওয়াইন খেতে? হ্যাঁ, এরকম করছে আফরিদা হাসান। করেছে বললে ভুল হবে, করছে সে। রক্তাক্ত একটা লাশের পাশে ড্রয়িং রুমে মেঝেতে ঠিক লাশের পাশে বসে ওয়াইন আর সিগারেট টানছে। একের পর এক সিগারেট শেষ করে ওয়াইনে চুমুক দিচ্ছে। ভিলেন ক্যান ডু এভরিথিং। তারা সব পারে, মারতে পারে, তবে মরতে পারে না, কারণ তাদেরকে মারার মতো সাহস নিয়ে কেউ জন্মে না। কথাটা নিজেই বলে হু হু করে হেসে উঠল। মস্তিষ্ক বিগড়ে গেল তার। হঠাৎ করে উঠে দাঁড়ালো, সন্ধিহান দৃষ্টিতে বুঝল কিছু একটা খুঁজতেছিল। হ্যাঁ, পেল। পাশে থাকা ওয়াইনের বোতলটা তুলে টেবিলে ভারী খাইয়ে ভেঙে দিল। সেই এক টুকরো কাজ তুলে মৃত্যু লোকটার হাতের শিরাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলল। আফ্রিদের এই ভয়ঙ্কর রূপ যদি সামনে থেকে কেউ দেখতো, তাহলে হয়তো হার্ট অ্যাটাক করতো। রক্তে মাখো হয়ে গেছে হাত দুটো। পাগল পাগল আফ্রিদ হিসেবে বলল, তোদের মতো জানোয়ারকে আমার মারতে আনন্দ হয়, খুব খুব আনন্দ হয়। রাগে একে একে লোকটার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে আফ্রিদ। টান টান হয়ে বেরিয়ে এলো লোকটার। ভেতরে প্রবেশ করলো ঈশান। আফ্রিদকে এমন ভয়ঙ্কর অবস্থা থেকে অভ্যস্ত সে। আফ্রিদ ঠিক কী কী করতে পারে সবটাই জানা। বস, আপনার কল। হাত বাড়াতে টিস্যু পেপার এগিয়ে দিল আফ্রিদ। রক্তাক্ত হাত মুছে নিল আফ্রিদ। কানে তুলল ফোনটা। ফোনের অপর প্রান্তে ঠিক করেছে তা জানা নেই, তবে আফ্রিদের দুটি শব্দ উচ্চারণ করলো, গুড, ওকে। ঈশান, গাড়ি বের কর। ঈশান ভীত কণ্ঠে শোধায়, কিন্তু বস, এখন কোথায় যাবেন আপনি? বাঁকা হাসলো আফ্রিদ। ইয়াম্মি কেক বেকারিতে। ইয়াম্মি কেক বেকারিতে কেক টেস্ট করতে। কথাটা ভীষণ পেঁচালো আফ্রিদ। তবে তাকে আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না আফ্রিদের। চুপচাপ বেরিয়ে গেল গাড়ি থেকে বের করতে। স্বভাবসুলভ ঘাড় বাঁকালো আফ্রিদ। ওরে সাউয়ার পোলা, বালের ঘরের আবাল, আমার মাস্ক নিয়ে আয়। আফ্রিদের চিৎকার চেঁচামেচিতে শুনে মাস্ক হাতে দৌড়ে বেরিয়ে এলো ঈশান। হাঁপাতে হাঁপাতে শুধু, বস, মাস্ক কেন পরলেন? আফ্রিদ নাটকীয় ভঙ্গিতে লজ্জা পাওয়ার ভান করে বলে, মাইয়া মানুষের সামনে যেতে লজ্জা করে। চোয়াল ঝুলে এলো ঈশানের। লজ্জা আর আফ্রিদ হাসানের? এটা বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্যতম হবে। আফ্রিদ হাসান লজ্জা পাচ্ছে। সন্ধ্যা নেমে এলো। আকাশে লাল কমলার আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশে কোলাহল ধীর ধীর স্তিমিত হয়ে এসেছে। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়ছে। লাস্টার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশে পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। তারপর ধীরে ধীরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আকাশ ঢেকে গেছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটি পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়েছে। বটগাছ সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। কেক বেকারিতে থাকা মানুষজন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই রাত বিরেতে আর কেউ নেই। একটু পরে বেকারি বন্ধ করে বেরিয়ে যেতে হবে ন্যান্সি। ইতিমধ্যে চলে গেছে আগে, কারণ তার ডিউটি শেষ। কিন্তু ন্যান্সি যে রাত পর্যন্ত ডিউটি করে, ইতি পার্ট টাইম থাকে, আর তারও ততটা প্রয়োজন নেই। কিন্তু ন্যান্সির যে খুব টাকার প্রয়োজন, তাই তো নিজের সবটুকু দিয়ে দিচ্ছে এই চাকরির পিছনে। যে পরিবার তাকে পেলে পুষে বড় করেছে, তাদের জন্য কিছু করতে না পারলে তাহলে কি হবে এই জীবন রেখে? কথাগুলো ভাবতে হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। হঠাৎ করে ভেতরে প্রবেশ করলো আফ্রিদা হোসেন। তার পাশে বসেছে ঈশান। দুজনকে দেখে কিঞ্চিত বিচলিত হলো ন্যান্সি। দেখুন তো, সে বেকারি বন্ধ করে দিবে। একজন সার্ভেন্টকে বলল, আমরা কি সাহায্য করতে পারি স্যার? প্লিজ সিট। আফ্রিদ আজকে কালো রঙের হুডি পরেছে, মুখে মাস্ক, শুধু তার ধূসর রঙা আঁখি জোড়া দেখা যাচ্ছে। ঈশান সার্ভেন্টকে কিছু বলল, সেটা প্যাডে লিখে দিয়ে ভিতরে চলে গেল। নান্সি অপেক্ষা করছিল। ছেলেটা নান্সির কাছে এগিয়ে দিল।
ওদের এই মুহূর্তে ভ্যানিলা কেক চাই। আছে? ঠোঁট কামড়ে ভাবুক হলো ন্যান্সি। এই মুহূর্তে ভ্যানিলা কেক নেই, কারণ কিছুক্ষণ আগে একজন এসে নিজের মেয়ের জন্য শেষ দুটো কেক পাউন্ড নিয়ে গেছে। আর বানানো সময় কোথায়? শোনো, এই মুহূর্তে তো দেওয়া সম্ভব নয়। তুমি বরং ওদের বলো আজকে সম্ভব নয়, অন্যদিন দিতে। সার্ভেন্ট ছেলেটা তাই করলো। ঈশানের কাছে গিয়ে বলল, স্যার, এই মুহূর্তে ভ্যানিলা কেক দেওয়া সম্ভব না। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। অগ্নিদৃষ্টিতে তাকালো আফ্রিদ। ঈশান গম্ভীর স্বরে বলল, না মানে? আমরা এক্ষুনি চাই। সার্ভেন্ট ছেলেটা আবার ফিরে এলো ন্যান্সির কাছে। সব খুলে বলল। চাপা দীর্ঘশ্বাস ফেলল। দাঁড়াও, আমি গিয়ে কথা বলছি। ন্যান্সি কিচেন থেকে বের হলো। ততক্ষণে উঠে দাঁড়ালো আফ্রিদ। ঘাড় বাঁকালো। ন্যান্সি দ্রুত পায়ে আসতে গিয়ে খেয়াল করেনি নিচে পড়ে থাকা পানিগুলো পিচ্ছিল হয়ে গেছে। জায়গাটা তাড়াহুড়ো করে গিয়ে পিচ্ছিল জায়গাটা পা রাখলো। মুহূর্তে পিছলে গেল পা জোড়া। উচ্চস্বরে ভয়ে আতকে চেঁচিয়ে উঠল, মেয়েলি কণ্ঠস্বর শুনে চকিতে ঘুরে তাকলো আফ্রিদ। নিজেকে সামলাতে না পারে হুমড়ি খেয়ে আফ্রিদের উপর পড়ল ন্যান্সি। আফ্রিদ টাল সামলাতে গ্লাসে দেওয়ালে চেপে ধরল। এদিকে নান্সির বেহাল দশা, বুক দুরু দুরু করে কাঁপছে। বক্ষস্থলে লেপ্টে থাকা নাজুক রমণীকে দেখে বড্ড বিরক্ত হলো আফ্রিদ। এই মুহূর্তে আফ্রিদের মন চাচ্ছে মেয়েটাকে থাপ্পড় দিয়ে। এই শালির বেটি, মানুষ দেখলে গায়ে পড়তে মন চায়, সেমনি এখন বাসায় গিয়ে আবার আমারে স্যাভলন দিয়ে গোসল করতে হবে। ঈশান হাঁ করে তাকিয়ে রইল। এই বুঝি মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারবে আফ্রিদা হোসেন। বিতৃষ্ণা নিয়ে মেয়েটাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু পারল কই। তার পূর্বে তার হাত থেমে গেল, চোখ আটকে গেল লাল গালুলি মেয়েটার দিকে। টমেটোর মতো লাল হয়েছে মেয়েটার গাল দুটো। চোখ দুটো যেন হরিণের মতো টানা টানা, ওষ্ঠজোড়া গোলাপের সৌন্দর্য সাজানো। পান পাতার মতো মুখশ্রী মেয়েটার। গাল দুটো টকটকে লাল হয়েছে, বিশেষ করে গালের অগ্রভাগ। হাঁটু ছড়িয়ে লম্বা সিল্কি চুলগুলো বুড়ো কিপারের সাহায্যে বেঁধে রাখা। লস্যময়ী নারী, যাকে এক দেখে যে কোনো পুরুষ মোহিত হবে। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আফ্রিদের দিকে ন্যান্সি। আফ্রিদ এক মুহূর্তের জন্য থমকালো, মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। গাল লাল লাল। কোথাও দেখেছে, হ্যাঁ দেখেছে। একজন বয়স্ক মহিলা, লাল গাল। ইয়েস, গট ইট। আফ্রিদ মনে পড়ছে। ধূর্ত মস্তিষ্কটা সবটা ক্যাচ করতে পেরেছে। হুঁশ ফিরতে সরে গেল ন্যান্সি। ভয়ার্ত কণ্ঠে বলল, সরি, আই অ্যাম রিয়েলি ভেরি সরি স্যার। আফ্রিদ নির্বিকার দৃষ্টিতে তাকিয়েছে ন্যান্সির দিকে। ন্যান্সি ঈশানকে দেখে কিঞ্চিত ভরকালো। আপনি এখানে? ঈশান বিভ্রান্ত হয়ে বলল। আফ্রিদের কানে ফিসফিসে বলল, বস, এটাই সেই মেয়ে, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। নামটা শোনা মাত্র দুটো বুঝে মাস্কের ভেতর থেকে নিঃশ্বাস নিল আফ্রিদ। আফ্রিদের মাস্কে লুকানো মুখখানি দেখতে পেল না ন্যান্সি। হ্যাঁ, আমি। আর উনি হচ্ছেন আমাদের বস, যাকে আপনি সেদিন বাঁচিয়েছিলেন। কথাটা শুনে দৃষ্টি ফিরিয়ে আবারও আফ্রিদের দিকে তাকালো ন্যান্সি। হ্যাঁ, আপনি সেই, কেমন আছেন আপনি? আফ্রিদ নিশ্চুপ রইল। আই এম অল রাইট, থ্যাংক ইউ মিস ন্যান্সি। মিস অর মিসেস? ন্যান্সি মৃদু হেসে স্বরে বলল, মিস। আফ্রিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখের ভাষা অতটা সহজ নয়। খুব সহজে বোঝা যায় না। নীলাভরাঙ্গা মণিজোড়ার দিকে আরও একবার তাকালো ন্যান্সি। এর আগে কখনো সামনাসামনি নীল চোখের মানুষকে দেখেনি। কেমন যেন বাজ পাখি দৃষ্টি। ওই মণিজোড়ার দিকে তাকিয়ে তাকে বিলাই চোখে লোক বলে আখ্যায়িত করলো ন্যান্সি। মানছে বিলাই চোখ নয়, তবুও ভীষণ মনে ধরেছে নামটা। আফ্রিদ নৈশব্দ আবারও টেবিলে রাখলো। ন্যান্সি আমতা করে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনারা যে ভ্যানিলা কেক চাইছেন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। এই ফ্লেভারের কেক নেই। আপনারা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন। যতক্ষণ ন্যান্সি কথা বলছিল ততক্ষণ পর্যন্ত ন্যান্সির ঠোঁটের দিকে তাকিয়েছিল আফ্রিদ। আফ্রিদ রাশভরে কণ্ঠে বলল, নো নেট। ন্যান্সির কপালে ভাঁজ করলো, তাহলে নাথিং। কথাটা বলে বেকারি থেকে বেরিয়ে যেতে লাগলো আফ্রিদ। কি একটা ভেবে আবার থামলো। পিছু ঘুরে গোল গোল করে তাকাচ্ছে ন্যান্সি। আফ্রিদের মন চাচ্ছে চিৎকার করে বলছে, মাতারি রে, এমনে তাকাসটা, আমার সিস্টেমের কারেন্ট বাইরুম বাইরুম করে। ঈশান বেরোতে যাবে তৎক্ষণাৎ ন্যান্সি তড়িঘড়ি করে শুধায়, আপনাদের বসের শরীরকে আদৌ ঠিক আছে? ঈশান গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, উনি ঠিক আছে, থ্যাঙ্কস। কথাটা বলে বেরিয়ে গেল ঈশান। ঈশান আর চোখে তাকায় আফ্রিদের দিকে। কি আশ্চর্য ব্যাপার, স্যার নাকি মেয়েদের সামনে ইংরেজি মানছে। গাড়ি থেকে পৌঁছে ঈশান দ্বিধা নিয়ে বলে, বস,
মেয়েটা তো ছিল, কথা বললেন না কেন? আপনি সহসা একটা গাড়ি ছুড়ে দিল। চুপ শালা, আমার হার্টবিট কেমন যেন ফাস্ট ফাস্ট চলছিল, বুঝলি না? ঈশান নাক মুখ কুচল। বস, আপনি এতক্ষণ ধরে একটা গালি দেন নাই, কিন্তু কেন এখন? আপনি তো একটুখানি ভাব নিয়ে বলল, মেয়ে মানুষ, কথা বলে কথা, একটু তো জেন্টলম্যান থাকতে হবে। ঈশান ফিক করে হেসে বলল, মনে মনে বলল, আইসের রে জেন্টলম্যান। জেন্টলম্যান নাকি গালির বাক্স? মেক্সিকো সিটির আকাশচুম্বী ভবনে কাচঘেরা প্রান্তে বসে আছে মিস্টার মার্কো। বিল্ডিংটা এতটাই উঁচু যে নিচের শহরটাকে মনে হয় যেন ছোট ছোট আলো আঁকা এক জীবন্ত পটচিত্র। সেই থাই গ্লাসের উপর থেকে দু চোখ দেখে চলছে রাতের শহর। রাতের শহরে আলোগহীনে এক স্রোত। গাড়িগুলো ছুটে চলেছে ধূপধাম, কখনো নিয়ম ভেঙে, কখনো নিখুঁতভাবে। পুরুষটির চোখের সামনে দিয়ে সেই দৃশ্যগুলো হেঁটে যায়, অথচ তার চাহনিতে কোনো উত্তেজনা নেই। তার ডান হাত ধরা এক জ্বলন্ত সিগারেট, আগুনের ডগায় তা হালকা নাচে বাতাসের তালে। ধোঁয়ার সরু রেখা উঠে গিয়ে মিশে যাচ্ছে কাচের ভেতরে। ধীরে টান দেয়, ক্লান্ত এক অভ্যস্ত ভঙ্গিতে। এক একটা টানে বুক ভরা ভার যেন হালকা করেছে। পরপর একটা সিগারেট শেষ করে নিঃশব্দে নিঃশেষ করে নিজেকে একটু মানিয়ে নেয়। মার্কোর ডান পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার নাম কার্লোস। মার্কোর ডান হাত। সে নিঃশব্দে এগিয়ে এলো। সে চোখে শ্রদ্ধা আর ভয়ে মিশ্র এক অভিব্যক্তি। তার ডান হাতে ধরা ফোনটা একটুখানি ঝুঁকে মাথা নত করে এগিয়ে গেল লোকটার দিকে। সিনিয়র, ইউ কল। বস, আপনার কল। মার্কো তখন জানলার বাইরে তাকিয়ে শেষ টান দিচ্ছিল তার জ্বলন্ত সিগারেটে। ধোঁয়াটা যেন অন্ধকারে মিলিয়ে গেল, যেতে যেতে কিছু চিহ্ন রেখে গেল নিজের। মার্কো ধীরে সিগারেটটা পায়ের নিচে পিষে ফেললো, তারপর ঘুরে দেখালো। এ পুরো শহরটা তার আঙুলের ডগায় চাইলে নাচাতে পারে, কিন্তু পারছে না এক একজনের জন্য, যাকে সে কোনোভাবে নিঃশেষ করতে চায়। মার্কো, যদি ওই লোকটা না থাকতো তাহলে পুরো শহরটা তার ইশারায় চলতো। চেয়ারে গা এলিয়ে বসলো মার্কো। কার্লোস ফোনটা বাড়িয়ে দিল তার দিকে। হ্যালো, মার্কো স্পিকিং। অপর প্রান্তের লোকটা কি বলল তা শুনতে পেল না মার্কো, তবে এটুকু বুঝতে পারল কিছু একটা হয়েছে, যার দরুন মুখশ্রী বিবর্ণ হয়ে আছে। মার্কো, হোয়াট দ্য ইয়োর? অপর প্রান্তের কথাগুলো শুনতে পেল না কার্লোস, তবে এবার আর নিজে ধরে রাখতে পারল না মার্কো। ফোনটা ছুঁড়ে ফেললো সামনের দেওয়ালের দিকে। গুরু গুরু হয়ে গেল ফোনটা। চোয়াল শক্ত হলে মার্কের। যাই প্ল্যান করছে সব নষ্ট করে দিচ্ছে। নিজের ক্ষমতা দেখাতে পারছে না। মনে হচ্ছে সেই লোকটাকে বারবার তার ক্ষমতা বুড়ো আঙুল দিয়ে পুরো বিশ্বকে নিজের রাজ্য বানাতে চাইছে। ভারী চেয়ারে গায়ে হেলান দিয়ে বসে আছে সেই পুরুষ, চোখে আগুন, কপালে চিন্তার ভার। আশপাশে বাতাসে যেন তীব্র উত্তেজনার গন্ধ। কার্লোস এগিয়ে এসে সতর্ক হয়ে শুধু, বস, হোয়াট হ্যাপেন? মার্কো যেন বিস্ফোরিত হয়ে উঠল। কণ্ঠস্বর বজ্রের মতো ছড়িয়ে পড়ল ঘরের দেওয়ালে। কল দ্য হেলিকপ্টার রাইট নাও। আই এম গোয়িং টু বাংলাদেশ। হঠকারী সিদ্ধান্তে কিঞ্চিত অবাক হলো কার্লেস, কিন্তু আগ বাড়িয়ে মার্কোকে কিছু বলার সাহস হলো না তার। বৃষ্টির মধ্যে রাস্তার পাশে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে ন্যান্সি। বাড়ি যেতে হবে। বেকারি থেকে বের হয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টিটা বেড়ে গেছে। ন্যান্সি আঁতকে উঠল। এই রাত বিরেতে কীভাবে বাড়ি যাবে? হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টির ছটা এসে ছুঁয়ে গেল ন্যান্সির মুখশ্রী। আকাশের মন খারাপ ছিল যেন। টুপটাপ করে বৃষ্টি নামছিল শহরের নীরব কোলাহল জুড়ে। সেই বৃষ্টির শব্দ করে অন্তঃকরণে এক টুকরা আবেগের আলোড়ন জাগে নাজুক সত্তার মেটার। বুকের ভেতর দুরু দুরু কাঁপড়ে, যেন বহুদিনের আটকে রাখা অনুভূতি হঠাৎ মুক্তি চাইছে। ন্যান্সি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কেবল আকাশের দিকে তাকিয়ে। মস্তিষ্ক বলছিল ফিরে যাও ছাউনির নিচে, ভিজে যাব। কিন্তু মন তো বলেছিল আজ একটু ভিজে নিজের মতো বাঁচো, একটু ভিজে নাও এই ভালোবাসার বৃষ্টিতে। এই মুহূর্তে সে আর তর্ক করেনি।
নিজের ভেতরে দ্বন্দ্বের সাথে হাতের ব্যাগটা ধীরে ধীরে নামিয়ে রেখে দিল পাশের বেঞ্চে। নিঃশব্দে এগিয়ে গেল সামনের ফাঁকা রাস্তা। ধীরে ধীরে বৃষ্টির ফোঁটাগুলো নামতে লাগলো তার কপাল জুড়ে। চুল, কপাল, গাল একে একে পর এক ছুঁয়ে দিল তাকে। প্রথমে স্পর্শ পেয়ে কেঁপে উঠল, না ঠান্ডায় না ভয়ে। এটা ছিল এক মোহ, এক আনন্দ, এক আত্মসমর্পণ। রাত যেন নিস্তব্ধতা ঢুকে গেছে, চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর দূরে কোনো গাড়ির হেডলাইটে ঝাপসা আলোয়। ন্যান্সি হারিয়েছে নিজস্ব আর আবেগঘন জগতে। বৃষ্টি শুয়ে দিচ্ছিল তার আত্মা, ভিজে যাচ্ছিল মন। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসলো এক অচেনা কণ্ঠস্বর, আর সাথে কিছু পায়ের শব্দ। এক ঝাঁক লোক ঘিরে ধরল তাকে। আঁতকে উঠে এক পা পিছিয়ে গেল ন্যান্সি। বুকের ভিতর ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট। একজন ছেলে এগিয়ে আসতে দেখে সে গুটিয়ে নেয় নিজেকে, হাত দুটো জড়িয়ে ধরে নিজের শরীর। ছেলেটা ঠোঁটে কুটিল হাসি, কণ্ঠে অবজ্ঞা মেশানো নোংরা ধমক বলল, কি ব্যাপার সুন্দরী, একা একা রাতে ভেজো, আমাদের সাথে একটু সময় কাটাও। শব্দগুলো ছিল বিষাক্ত সাপের মতো, কানে ঢুকে বিষ ছড়িয়ে দেয় শরীর জুড়ে। গা গুলিয়ে উঠল নাজুক মেটার, যেন সেই কাদা জল মাখা রাস্তা থেকে ঘিন্ন সেই কথাগুলো। গলা কেঁপে উঠল সে, দূরে থাকুন, আমাকে যেতে দিন। কে শোনে কার কথা? ছেলেগুলোর চোখের এখন লালসার দৃষ্টি, তাদের দৃষ্টি আগুন জ্বলছে ভোগের আধিপত্য আর হিংস্র এক আকাঙ্ক্ষার। একজন এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়ে ছুঁতে চায় তাকে। সেই মুহূর্তে যেন প্রাণের সমস্ত জোর একত্র করে ছিটকে যায় ন্যান্সি। বৃষ্টি ভিজে যাচ্ছে তার চোখ মুখ, চোখে জল না না বৃষ্টি তা বোঝা যায় না। দৌড়াতে দৌড়াতে একসময় থামতে হলো ন্যান্সিকে। দূরে একটা গাড়ি হেডলাইট জ্বলে ওঠে, আলো এসে পড়েছে তার ভিজে মুখ, দুহাত দিয়ে চেপে ধরে। কিন্তু আলোর বিপরীতে গাড়িতে বসে থাকা লোকটা বিলাই নীলাভ, চোখ জোড়া হঠাৎ কঠিন হয়ে পড়ে। নিস্তব্ধ এই রাতে এতটুকু আশার আলো দেখতে পেয়ে হকচকে গেল ন্যান্সি। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এই যাত্রায় বেঁচে যাবে। গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো এক পুরুষ। হ্যাঁ, তাকে চিনে ন্যান্সি। এই তো পুরুষ যাকে কিছুদিন পূর্বে বাঁচিয়েছিল ন্যান্সি। পরনে কালো রঙের শার্ট, তার উপর ওভারকোট। অদ্ভুত সুন্দর লোকটা, কাঁধ ছুঁই ছুঁই নেমে আসা ঢেউ খেলানো কোঁকড়ানো চুল। আর তার চুলগুলো ঠিক মাঝারি লম্বা, না ছোট না একেবারে বড়, তবে ঘন প্রাণবন্ত। মাথার সামনের দিক থেকে পিছন দিকে ঝুলে পড়া চুলগুলো তার কপালে ছুঁয়ে দিচ্ছে। মুখের গড়ন তীক্ষ্ণ, গাল একদম পরিষ্কার, একটু দাড়ি নেই এবং ভুরুতে আছে একটা অদ্ভুত আকর্ষণ। গালে হালকা ছায়া, ত্বকে বাদামি আভা তাকে আরো পুরুষালী করে তুলছে। চোয়াল দৃঢ়জনে ইস্পাতের কঠিন, চোখ জোড়া গভীর, ঘন কালো পল্লব, যার সবচেয়ে সুন্দর তার নীলাভ মণিজোড়া, প্রশস্ত বুক, দৃঢ় বাহু আর সুঠাম পেশি। বুকে পড়ে থাকা গোল সূর্যের মতো ট্যাটুটা উল্কি দিচ্ছে। অদ্ভুত গোল ট্যাটু, একদম সূর্যের মতো। মাত্রাতিরিক্ত সুন্দর পুরুষ। লোকটাকে দেখে পিছনে আসা লোকগুলোর কথা ভুলে বসেছে ন্যান্সি। মুখের মাস্ক ভেতরে ফেলে এসেছে আফ্রিদ। ন্যান্সিকে দেখে কপালে ভাঁজ পড়ল, তিরিক্ষি মেজাতে পড়ল, হোয়াট? কল্পনা থেকে বেরিয়ে এলো ন্যান্সি। নেমে একাকার মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। ন্যান্সি পেছনে উকি দিল আফ্রিদ। দৌড়ে কিছু লোক এগিয়ে এসছে। আফ্রিদকে দেখে থমকে গেল তাদের পাজোড়া। এই ভালো চাইলে মেয়েটাকে রাগ আর এখান থেকে বিদায় হওয়া। বিরক্তিতে চষা আওয়াজ যে করে উঠল আফ্রিদ, অ্যাঞ্জেলিনা, ক্লোজ ইউর আইস, কভার ইয়ার্স। আফ্রিদের কথার অর্থ বোধগম্য হলো না ন্যান্সির। অ্যাঞ্জেলা, ক্লোজ ইউর আইস, কভার ইউর ইয়ার্স রাইট নাও। আগামী 10 মিনিট এভাবেই থাকবে। কেঁপে উঠল ন্যান্সি, খিচিয়ে বুঝে নিল, আঁকি দয়া চেপে ধরল কান। লোকগুলো তখনও তাকিয়েছে আফ্রিদের দিকে। আফ্রিদ মোটেও চায় না অ্যাঞ্জেলিনা তার মুখের চমৎকার ভাষাগুলো শুনে বেহুশ হোক। আফটার অল মাইয়া মানুষ বলে কথা, জেন্টালম্যান থাকতে হবে। আফ্রিদ দাঁতে দাঁত পিষে বলল, হাউ ব্লাডি। আফ্রিদ পকেট থেকে রিভলভারটা বের করলো। ছেলেগুলো আঁতকে উঠো,
লোকগুলো আর থামে না, দৌড়াতে লাগলো পিছন দিকে। পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করলো। ফোনটা ভেতরে এল ফেলে নৈশব্দে এগিয়ে এলো আফ্রিদ। তখনও কাঁপছে ন্যান্সি, চোখ খুলছে না, চাইছে আর খিচিয়ে ভেতরে নিয়ে যেতে। আফ্রিদ চায় না এই রমণীর সামনে মুখের ভাষা খারাপ করতে, ভাষা শুনে যেন অজ্ঞান না হয়। ওষ্ঠ পাখি বাঁকা হাসলো আফ্রিদ। মেয়েটা তার সামনে পিঁপড়ের মতো লাগছে। লম্বাটা আফ্রিদ একটু ঝুঁকে এলো ন্যান্সির মুখপানে। কি জানি কি হলো, ঠোঁট গোল করে ফু দিল মুখশ্রী জুড়ে। ফিসফিস বলে, ওপেন ইউর আইস অ্যাঞ্জেলিনা। আঁখি মেলে তাকালো ন্যান্সি, আতঙ্কিত ন্যান্সি ওষ্ঠ কাঁপে। মুখ গুছিয়ে তাকালো আফ্রিদের মুখপানে। পরক্ষণে পিছন ফিরে তাকালো, নেই কেউ, পালিয়েছে লোকগুলো। আফ্রিদ দীর্ঘশ্বাস ফেলে পরনের সুটটা খুলতে লাগলো। আতকে উঠে ন্যান্সি, লোকটা কি ওদের একজন? কি করছেন দেখুন, আমি কিন্তু। স্টপ ওভার থিঙ্কিং। আরও একবার কেঁপে উঠল ন্যান্সি। শুট দা। নিজের গায়ে আবিষ্কার করে চমকে উঠল। গেট ইন দ্য কার, আই উইল ড্রপ ইউ। চোখ পিটপিট করে তাকায় ন্যান্সি, অন্তরটা কাঁপে। কম্পিত চিত্তে বলে, আমি পারবো না, আপনি চলে যান। গেট ইন দ্য কার। তীব্র অধিকারবোধ আর অস্থিরতা, গলা কাঁপছে আফ্রিদের। তার এই আওয়াজে নাজুক সত্তার মেয়েটার শরীরে এক সশস্ত্র কম্পন ছড়িয়ে পড়েছে। ছোট ছোট পা কাঁপতে কাঁপতে গাড়ির আসনে উঠে বসে সে। চোখ ভরা অচেনা ভাব নিয়ে একবার সহজ বোঝন দৃষ্টিতে তাকালো সেই সুশ্রী মুখভাব। মৃদু আলোর মাঝে ছায়া খুঁজে পেতে চায়, কিন্তু মুহূর্তের মধ্যে ফিরে এলো সেই দৃষ্টি, যেন অচেনা সৌন্দর্যের সম্মুখ হয়ে বিভ্রান্ত হয়ে আসছে। পুরুষটি যার রূপের গভীরতা চোখে মেপেছিল, আর চোখে তাকিয়েছে অ্যাঞ্জেলিনার দিকে। তার উপর ভঙ্গিমা বিরক্তিতে রেশ মাত্র নেই, এক কোমলতা লুকিয়েছে। মেয়েটার নীরবতা, তার ভঙ্গুরতা এক সূক্ষ্ম সুরের মতো, যা শুধু তীব্র হৃদয়ে উপলব্ধি করতে পারে। মাথা নত করে চুপচাপ বসে থাকা মেয়েটির মধ্যকার অদ্ভুত স্নিগ্ধতা যেন এক আভিজাত্য নিঃশব্দ চিত্র। আফ্রিদ ওষ্ঠ কামড়ে হাসল। সে এত লজ্জা লাগে না। ন্যান্সি বারংবার আট চোখে তাকিয়েছে। আফ্রিদ বাজ পাখি দৃষ্টি এড়াতে পারল না। এই মুহূর্তে আফ্রিদের ইচ্ছে করছে একটা গান ধরে, ऐसे না মুঝে দেখো তুম, সিনে লে লাগা লুঙ্গা। লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার ভান ধরছে আফ্রিদ। মনে মনে বলছে, কারেন্ট পাওয়ার এত কম কেন? কিছু পর তো সিস্টেম বিদ্যুৎ সংকট দেখা দেবে। থ্যাংক ইউ সাহায্য করার জন্য। আফ্রিদ ভুরু নাচি বলল, ওয়েলকাম। ন্যান্সি আমতা আমতা করলো, আমাকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দেবেন প্লিজ। কেন? ন্যান্সি বুঝবে কি করে রাত বেরোতে কেউ এভাবে দেখলে কি নাকি বলবে, না এমনি। আফ্রিদের হার্টবিট এত ফাস্ট চলছে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তৎক্ষণাৎ এফএম অন করতে বিশ্রী একটা গান বেজে উঠল। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি আর বুঝলাম না রে, শুনলাম না মোবাইল। ঠোঁট চেপে হেসে ফেল ন্যান্সি, তীক্ষ্ণ দৃষ্টিতে হাসিতে দেখে আফ্রিদ, এই ছেমনি এমনি হাসিস না, না হলে আমার লাইটে সুইচ অন করে দিব। কথাটা কণ্ঠনালীতে রয়ে গেল, বলতে পারল না আফ্রিদ এহসান। ন্যান্সিকে পিছু করা ছেলেগুলোকে আটকে রাখা হয়েছে, চোখে রুমাল বাঁধা। খালি বড় এক ময়দানে তাদেরকে বেঁধে রাখা আছে। কিছুক্ষণ আগে আফ্রিদ এহসান প্রবেশ হলো। রেড সাইলেন্ট ম্যানার্স। এই হাউস এমন এক জায়গা যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর ফিরে আসে না। ভেতরে শুধু রক্ত, আত্মনাদ, মৃত্যু। রেড সাইলেন্ট ম্যানার্স কাপড়ি ধরে যায় হাড়ের গভীরে। এক বিশাল পরিত্যক্ত জমির উপর দাঁড়িয়েছে এই গা ছমছমে প্রাসাদটি। বাইরের দেওয়ালে ধূসর ধূলিমাখা আর ফাটল ধরা। সময় নিয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে গেছে মৃত্যুর ইতিহাস। সামনে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ। প্রবাস প্রসাদের ঠিক মাঝখানে রয়েছে এক বিরাট ময়দান, চারপাশে ইট পাথরের প্রাচীর ঘেরা, উপরে খোলা আকাশ, কিন্তু সেই আকাশে যেন এখানে রক্তিম হয়ে আছে। এই ময়দানে হয়েছে লোহার তৈরি বিশাল খাঁচা, আর সেলের বন্দি কিছু জংলি কুকুর। তবে তারা সাধারণ কুকুর নয়, উগ্র রক্ত পিপাসু। তাদের চোখে অনাহারের ক্ষুধা, আর মুখে লেগে আছে আগের শিকারীদের রক্ত।
আগের প্রাসাদের বাসিন্দারা কাউকে শাস্তি দেয়, তাকে নিয়ে আসা হয় এই ময়দানে। একবার ছেড়ে দিলে কুকুরের দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে কেবল রক্তের ছিটা আর হাড়গোড় পড়ে থাকে মাঠের এক কোণে। সব বস, সব রেডি। উঁচু পাথরের ব্যালকনিতে দাঁড়িয়েছে আফ্রিদা হোসেন, এক হাতে দেওয়ালে ভর করে রাখা, অন্য হাত ধীরে ধীরে বাড়িয়ে দিতে পাশে থাকা ঈশার মাথা নিচু করে এগিয়ে দেয় জ্বলন্ত সিগারেট। নিঃশব্দে এক টান ছাড়ে, ধোঁয়া ছাড়ে যেন আকাশ ছুঁয়ে আবার নেমে আসে প্রাসাদের দেওয়ালে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। নিচে ময়দানে পাথরের মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন পুরুষ। তাদের চোখের উপর কাপড় বাঁধা, শরীর রক্তাক্ত। মাফিয়া কিংয়ের নিচে একবার দৃষ্টি পড়তে গার্ডরা তাদের আদেশে কাপড় খুলে দেয় বন্দীদের চোখ থেকে। হঠাৎ আলোয় চোখে পড়ে সেই পুরুষ উঁচু হয়ে দাঁড়িয়ে তাকিয়েছে সেই ভয়ঙ্কর চোখে। তার চোখে কোনো আবেগ নেই, আছে তীক্ষ্ণ ঘৃণা আর পৈশাসিক তৃপ্তির ক্ষুধা। বন্দীরা কেঁপে ওঠে, তাদের ভয় দেখতে দেখতে ঠোঁটের কোণে কিঞ্চিত বাঘ নেয় আফ্রিদের ঠোঁটে। তাকে হাসি নাকি নিছক পৈশাসিক আনন্দ? আফ্রিদ হেসে বলে, হ্যালো শাওরের নাতি, কেমন আছো? লোকগুলো ভয়ে সিঁড়িয়ে যায়। আফ্রিদ হাসে, ওদের ভয় দেখে পৈশাসিক আনন্দ হচ্ছে। তার কণ্ঠে বিষের মতো ঘনীভূত আদেশ, ঈশানকে ছেড়ে দে, আদুরে কুকুরগুলোকে। ঈশান মাথা নেওয়ার আদেশ পালন করে। এক ইশারায় গার্ডরা তাদের ময়দান ত্যাগ করে বন্ধ করে দেয় সমস্ত দরজা। চারিদিকে আটকে যায় পাথরের দেওয়াল, উপরে শুধু খোলা আকাশ। ঈশান বোতাম চেপে সেলে বন্দি থাকা কুকুরগুলোর লোহার গেট খুলে দেয়। বিকৃত স্বরে গর্জে ওঠে তারা চোখের ক্ষুধায়। বন্দীরা আর্তনাদ করছে, ছুটতে শুরু করেছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য করে চাইছে, কেউ হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু মাফিয়া কিং তো করুণা বোঝে না। এক এক করে ছিঁড়ে খায় কুকুরের তাদের হাড় চেবানোর শব্দ, দিক বিদিক ছোটাছুটি। কেউ ধরা পড়ে কয়েক সেকেন্ডে, কেউ সময় পায়, কিন্তু কেউ বাঁচে না। উঁচু থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য, ঠান্ডা দৃষ্টিতে পুরুষ অপরাধ জগতে নির্মমতার মুখ। আমি তৃপ্তি পাই রক্ত দেখে, বিশেষ করে তাদের রক্ত দেখে যারা অ্যাঞ্জেলিনাকে বাজে নজর দেখে। সিগারেট ফেলে সামনের দিকে এগোতে লাগলো আফ্রিদ, চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। ঈশান, কল দ্য হেলিকপ্টার, রাত নাও। ওকে বস, আমি যাচ্ছি। আফ্রিদ 32 পাটে দাঁত বের করে ঈশান দ্রুত হেলিকপ্টার খবর দিল। এই মুহূর্তে তার প্যালেসে যাওয়া প্রয়োজন। বিছানায় এক কোণে বসে আছে ন্যান্সি, তার ঠিক সামনে মোড়ায় বসে আছে তন্নি। তন্নি চুলে তেল লাগিয়ে দিছে ন্যান্সি। চুলগুলি কেমন রুক্ষ হয়ে গেছে, বড় বিতৃষ্ণা বলে, চুলগুলি কি অবস্থা করছিস? তন্নি ভাবনায় মগ্ন ছিল। আজ দুপুরে একটা লোক এসেছিল বাড়ির পিছনে। লোকটা যেন এর আগে কোথাও দেখেছে। কি রে, কি ভাবছিস? ঘোর কাটালো তন্নি। আচ্ছা আপু, রাতে যে তোমাকে কালো একটা গাড়ি করে বাড়িতে নামিয়ে গেল, লোকটা কে গো? ন্যান্সি চমকালো, শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল। রাতের কথাটা এখনো মনে আছে তার। কেমন লম্বাটে, পুরো সুশ্রী মুখোশিনী, সবটাই কেমন ঘোর লাগা। ন্যান্সিকে চুপ থাকতে দেখে তন্নি মাথা ঘুরে তাকালো। কি হলো, চুপ করে কেন তুমি? ন্যান্সি আনমনে হয় বলে, বিপদে পড়ছিলাম, ওই লোকটা হেল্প করছিল। তন্নি ছোট্ট করে জবাব দিল, আচ্ছা তুমি, আমি আরো ভাবলাম তুমি প্রেম প্রেম করছো নাকি। দৃষ্টি জোড়া সুচল হলো ন্যান্সির, ফিতে খুলে বলল, তা এটা মনে হওয়ার কারণ? ঠোঁট টিপে হেসে ফেললো তন্নি। না, আমি তো ভেবেছিলাম, মনে হচ্ছিল ভীতু ন্যান্সি আপু প্রেম করছে শেষমেশ। সহসা তন্নির কান টেনে ধরল ন্যান্সি, বেশি পাকা পাকা কথা বলছে আজকাল তো। তন্নি ব্যথাতুর কণ্ঠে বলল, ছাড়ো, লাগছে। ন্যান্সি ছেড়ে দিল, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, এগিয়ে গেল জানলার কাছে। বাইরে তখন এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই প্রথম মনটা কেমন উৎসুক করছে তার। অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা, প্রথম পর্ব। যদি গল্পটা ভালো লাগে তবে কন্টিনিউ করব, আর যদি না লাগে তবে স্টপ করে দেব। আর বাঁধনহারা প্রেম গল্পটা আর দুটো পর্ব আছে, দিয়ে দেব।